ঢাকাতে আখির লাশ পাঠানো হলো ফরেনসিক টেস্টের জন্য। তা মোস্তাকিন চেয়েছিল না। সে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেলে পাঠাতে চাইছিল, ব্যবস্থাও করেছিল। সিনিয়র ইনচার্জ রাজি হয়নি। আখির মা মোস্তাকিনের হাত ধরে কান্নাকাটি করেছিলেন। আমার মেয়েটার শরীরদারে আর কোনো শোরের হাতে দিস না বাপ। আমারে মা মনে কইরা আমার কথা রাখ, আমার বিচার লাগবো না। আমার আখির দেহডারে দেখ, বাড়ি নিয়া যাই। এই কথা ফেলার মতো নয়, অথচ উপরমহল হুট করে সিদ্ধান্ত বদলেছে। এসব নতুন নয় এই লাইনে। তবে এই শেষ অবধি যেতে হলে তাকে সজাগ থাকতে হবে প্রতিটা পদে। রাত ৮টায় ডিআইজি স্যারের সাথে কথা বলে কার্যালয় থেকে বের হলো। টিমের সকলেরই খুব খাটুনি হবে এই মামলায়। এখানে কোথাও না কোথাও ওতপ্রোতভাবে জড়িত আছে রাজনৈতিক বিষয়াদি আর সমাজের উঁচু পর্যায়ের পদ্ধতিগত বল প্রয়োগ, যার ঘ্যাপলা খুলতে বেশ বেগ পেতে হবে তাদের। রাস্তা পার হবার জন্য দাঁড়ালো। ফোন বাজছে। ফোন জিনিসটা নেহায়েত বিরক্তিকর, বিশেষ করে যখন রিং হয়। মায়ের কল। এখন পুরো দিনের ফিরিস্তি চাইবে। খাওয়া, গোসল, শরীরের যত্ন, বাড়ি ফেরার তারিখ। কল রিসিভ করলো না। ক্লান্ত শরীর, ফ্ল্যাটে ফিরে গোসল দিয়ে এরপর নিজে একবার কল করে নেবে। বিকেলে থানায় কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারি এসেছিলেন। মোস্তাকিন গিয়েছিল সেখানে। সে প্রশ্ন করল হুমায়ুন সাহেবকে, আপনি ভিকটিমের পরিবারকে জায়গা থেকে উচ্ছেদ করতে চাইলেন, এরপর তারা গেল না, তার মেয়ের সঙ্গে এমন কিছু ঘটল। সন্দেহ যদি আপনার উপর যায়, তা নিয়ে বক্তব্য কি আপনার? হুমায়ুন পাটোয়ারি হাস্যোজ্জ্বল কণ্ঠে জবাব দিয়েছেন, উচ্ছেদ করা কোনো কঠিন কাজ না মোস্তাকিন। আর এমনও নয় যে আমি পারতাম না। তাই এরকম একটা সহজ ব্যাপারে তার সঙ্গে এমন খারাপ কিছু করার প্রশ্নই ওঠে না। তারা সময় চাইছে, আমি দিয়েছি। না উঠলে উঠিয়ে দিতাম, যেহেতু এটা আমার কাজ। কিন্তু তাই বলে এমন কিছু? মুস্তাকিন ঠোঁট উল্টে ধীরে ঘাড় বাঁকালো। আপনার প্রতিপক্ষ দলকে? হুমায়ুন পাটোয়ারি পান খাওয়া দাঁত বের করে চমৎকার হাসলেন। সহজ হিসাব। আগেরবার যে মেম্বার ছিল এই এলাকার সে। আর এইবার যেহেতু আমি বা হামজা মেয়র পদপ্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়াবো, তাহলে বর্তমান মেয়র সাহেবও বলা চলে আমার বিরোধী। সে কিন্তু আবার আমার বেয়াইয়ের ভাই লাগে। মোস্তাকিন আসলে বুঝতে পারছে না এই কথার উপর ভিত্তি করে তার এই দুটো লোককে সন্দেহের তালিকায় রাখা উচিত কিনা। হুমায়ুন পাটোয়ারি যা বোঝাতে চেয়েছে তা হলো, তারা হুমায়ুন পাটোয়ারিকে বদনাম করার জন্যই আখির সাথে বীভৎস খেলায় মত্ত হতে পারে। আর কি কোনো সাসপেক্ট থাকতে পারে না এই খুনের দায়ে? আখির পরিবারের সাথে একটা বিশদ আলোচনা দরকার। হতে পারে আরও কেউ কোনো কাজে সাহায্য করতে পারে। কোমর বেঁধে নামতে হবে। তার আগে ল্যাব টেস্টের রিপোর্ট চাই। আরও জিজ্ঞাসাবাদ করতে তথ্য প্রয়োজন, যেটা ফরেনসিক টেস্টের পর আসবে। দুইবার দুই পাশে মাথাটা ঝাঁকি দিল। গাড়ি চালাচ্ছে সহকারী মাহমুদ। হোটেল দেখে তাকে বলল, গাড়ি থামান। মাহমুদ গাড়ি থামালো। মুস্তাকিন নেমে গিয়ে হালকা পাতলা কিছু খাবার কিনে নিল। ফ্ল্যাটে রান্না করার চাচিটা দুদিন হলো আসে না। এখন মুস্তাকিনের রান্না করার এনার্জি নেই। অ্যাপার্টমেন্টের গেটে দেলোয়ার বলল, স্যার, তোমার তো চিঠি আইছে গো। দেলোয়ারের দুষ্টু হাসি। মুস্তাকিনও হেসে ফেলল। চিঠি শুধু প্রেমিকার কাছ থেকেই আসে না। আজকাল আর প্রেম চিঠিতে হয় না। উন্নত দুনিয়ার প্রেম হয় উন্নত উপায়ে, উন্নত ডিভাইসের মাধ্যমে হয়। হতে পারে দেখ, এটা আমার মৃত্যুর পরোয়ানা পাঠিয়েছে কোন এক শুভাকাঙ্ক্ষী ভালোবেসে। দেলোয়ার দাঁত বের করে হাসল। তোমারই আর কেডা মারার সাহস করব? যত বড় একখান পিস্তল প্যান্টের ভিতরে নিয়ে ঘোরো। প্যান্টের ভেতর পিস্তল, তাও আবার অত বড়? তুই রাইফেল আর পিস্তলকে গুলিয়ে ফেলছিস মনে হচ্ছে। আর প্যান্টের ভেতরে পিস্তল রাখে কেমনে? কোথায় রাখে? মুস্তাকিনের বলার ভঙ্গি দেখে হো হো করে হেসে উঠল এবার দেলোয়ার। মুস্তাকিন ঢুকে গেল ফ্ল্যাটে।
দরজা লাগিয়ে খাবার টেবিলের উপর রেখে চিঠি নিয়ে বসল। চিঠিটা রেখে দিল পরিত্যক্ত হালে। বিশেষ আগ্রহ আসছে না তা নিয়ে। সে জানে কার চিঠি। ফ্রেশ হয়ে এসে খোলার কথা ভেবে আবার কি মনে করে দায়সারা হাতে চিঠিটা খুলল। বেনামি চিঠি। কি জানি পরিচয় দাও তুমি নিজের। ও হ্যাঁ, সৈয়দ মোস্তাকিন মহান, ইনভেস্টিগেটর অব পিবিআই ডিপার্টমেন্ট, তাই না? কেস থেকে সরে যাও অফিসার। তুমিও ভালো থাকো আর আমরাও। নয়তো তোমার এক পিস্তল কতক্ষণ কতভাবে রক্ষা করতে পারবে তোমার জান। যা করতেছো তা জানের সওদা, হাতে তো পড়বেই। আর যদি সেরকম ইচ্ছে থাকে তাহলে তোমার রুহুর জন্য মঙ্গল আর মরার পরে ভেস্ত কামনা করি। মোস্তাকিন চিরকুটটা হাতে মুড়ে ময়লার ঝুড়িতে ফেলল। শার্ট খুলে সোফাতে ছুড়ল। আরও মাথায় চেপে বসাচ্ছেরা কেসটা। এতক্ষণ তাও ঘুম ঘুম পাচ্ছিল, একটু ক্লান্তিতে। মোড়ের ওপর রিকশা থামিয়ে দিল রিকশাওয়ালা। অন্তু বলল, আর একটু এগিয়ে যাবেন না? না আপা, রাস্তা খারাপ, চাকা আটকে যাবে। এইটুকুন পায়ে হেঁটে যান। রাস্তাটা ভাঙা। কদিন আগের বৃষ্টিতে পিচ ক্ষয়ে নিচু হয়ে যাওয়া স্থানগুলোতে পানি জমেছে। সামনেই ক্লাবঘর। বাইরের দেয়ালে সেটে রাখা বিভিন্ন রাজনৈতিক পোস্টার, রং বেরঙের কালিতে রাজনৈতিক সংগঠনের নামধাম লেখা সব। সামনে রাস্তার ওপারে চায়ের দোকানপাট। ক্লাবঘরের সামনে লাল চেয়ার পাতা অনেকগুলো। বাঁশের স্ট্যান্ডের উপর ক্যারাম বোর্ড রাখা। চেয়ারে দুই একজন বসে পা দোলাচ্ছে। সিগারেট টানছে, কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছে। রাস্তার করুণ দশা। কাউন্সিলরের ক্লাবঘরের সামনে রাস্তার এই হাল। অথচ সেই কাউন্সিলর আগামীতে মেয়র পদের প্রার্থী হয়ে বিভিন্ন সম্মেলনে কত কি করে দেবার অঙ্গীকার দিচ্ছেন জনতাদের। আজকালের মাঝে একটা বিশাল সম্মেলন আছে প্রাইমারি স্কুলের মাঠে। সেখানে নিশ্চয়ই হামজা জয় জম্পেশ একটা করে বক্তব্য রাখবে। এদের জিব্বা কয়টা, আর বিবেক এবং লজ্জাই বা কোন ফেরিওয়ালার কাছে বিক্রি করে বাদাম কিনে খেয়েছে। ভাবতে ভাবতে কাদায় এক পা গেড়ে গেল অন্তুর। ক্লাবঘরের দিকে তাকালো না। থুতুনি বুকে ঠেকিয়ে হেঁটে পার হলো। কালো বোরকা ও কালো ওড়নার নেকাবে মুখ ঢাকা তার। ক্লাবঘরের পাশেই সালমা খালার ছোট্ট বাড়িটা। টিনের গেইটে আঙুলের টোকায় ২-৩ বার শব্দ করল। কিছুটা দেরি করে চাঁদনি গেট খুলে দিল। অন্তু বলল, ভয় পাবেন না ভাবি, আমি খালার ভার্সিটির এক ছাত্রী। চাঁদনি নির্লিপ্ত মুখে একপাশে সরে দাঁড়িয়ে ভেতরে আসার ইশারা করল। টিনের চাল, টিনের বেড়া। তার সামনে একটা ইটের গাঁথুনিতে তোলা ঘর। মেঝে হয়নি, উপরে শুধু টিনের ছাদ লাগানো হয়েছে। নিচের মেঝে কাঁচা। জানালা দরজাও লাগানো হয়নি। চাঁদনি অন্তুকে নিয়ে গিয়ে ঘরে বসালো। পাশের ঘরে সালমা খালা নামাজে বসে কাঁদছেন, করুণ কান্না। অন্তুর বুক ভারী হয়ে এলো। চাঁদনি নাস্তা আনতে উদ্যত হলে অন্তু চাঁদনির হাতটা চেপে ধরে বলল, ভাবি প্লিজ, কোনো আনুষ্ঠানিকতা দেখিয়ে আমায় ছোট করবেন না। আপনি বসুন, ২ মিনিট কথা বলি। সব মিটলে একদিন এসে নাস্তা করে যাব। চাঁদনি মানতে চায় না। অন্তু জোর করে বসালো। জীর্ণ একটা সালোয়ার কামিজ পরনে চাঁদনির। চুলের বেনি উস্কো খুস্কো, মুখে মলিনতার ছাপ। দেখতে চরম সুন্দরী চাঁদনি। কালি পড়া ডাগর ডাগর চোখ আর তা যেন রহস্যময়। নাম কি তোমার? অন্তু বলে ডাকে সকলে। আমিও তাহলে তাই বলে ডাকব। একটু হাসল চাঁদনি। হাসিটা অদ্ভুত আর সুন্দর। যদি আগেই চলে যেতেন এখান থেকে, তাহলে হয়তো আখিরেই হাল হতো না বোধহয়। মলিন হাসল চাঁদনি। প্রত্যুত্তরে বলল, বহুত দিন থেকে ক্লাবের ছেলেদের নজরে পড়েছিল আঁখি। আঁখিকে খুব জ্বালাতো ওরা। যাওয়া আসার সময় আজে বাজে কথা বলতো। একবার ক্লাবের একজন বাড়িতে এসেছিল তার কোনো বড় ভাইয়ের সাথে আঁখির কুপ্রস্তাব নিয়ে। আম্মা তারে একটা থাপ্পড়ও দিয়েছিল। অন্তুর জিজ্ঞেস করতে ইচ্ছে করল, সেই বড় ভাইটা কি জয় আমির? আপনার কি জয়ের উপর সন্দেহ হয় না? কিন্তু করল না প্রশ্নটা।
আপনি যে টাকা ফেরত দিতে গিয়েছিলেন মেম্বার সাহেবকে, তা দিয়ে অন্য কোথাও তো জায়গা কিনে চলে যেতে পারতেন। চাঁদনি হাসলো আবার। কেমন যেন দেখাচ্ছিল চাঁদনির হাসি। তুমি ঘটনা লোকমুখে শুনেছ, তাই না? অন্তু জবাব দিল না। চাঁদনি বলল, পুরোটা আর আসলটা শোনো নাই, এখন শুনি। আপনি বলুন তো। চাঁদনি তাকায় অন্তুর দিকে। আমি বলবো। অন্তুর চাঁদনিকে ভীষণ অন্যরকম লাগছিল। চাঁদনি বিছানার উপরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড়গুলো ভাঁজ করতে করতে বলল, আমি বাপের বাড়ির পাওনা জায়গা আর বিয়ের গহনা বেচে আমার ভাইকে সাথে নিয়ে মেম্বরের কাছে গিয়েছিলাম টাকা ফেরত দিতে। তারা নিল না। টাকাগুলো দেখলো আর মেম্বার সাহেব বলল, আচ্ছা, টাকা যখন জোগাড় করেছ নেওয়া যাবে। আমি ওই হিন্দু লোকটার সাথে কথা বলে দেখি। এরপর অন্যমনস্ক হলো চাঁদনি। যেভাবে বলছিল আমরা নিশ্চিত ছিলাম টাকা নেবে, জায়গাও ফেরত পাবো। নিল কি সেই টাকা? চাঁদনি খুব মনোযোগ দিয়ে কাপড় ভাঁজ করতে করতে বলল, সেই রাতে বাড়িতে লুট হলো। বলেই হাসল। কি যে অদ্ভুত নির্লিপ্ত শুনতে লাগলো চাঁদনির কথাটা। কপাল জড়িয়ে ফেলল অন্তু। চেনেননি তাদের? চাঁদনি হাসি মুখে কাপড়গুলো একপাশে রেখে বলল, তুমি কখনো ডাকাতি দেখনি, তাই না? না, দেখিনি। ওরা মুখোশ পরেছিল, আর চিনলেই বা কি। যাবার সময় অস্ত্র দেখিয়ে খুব ভালো করে সাবধান করে গেল, আর আমরাও সাবধান হয়ে গেলাম। একবার সাবধান না হয়ে হারাই গেছে একটা। অন্তু বুঝল না শেষ কথাটা। চাঁদনি কি আখির মেজ ভাইয়ের কথা বলছে, যে ক্যান্সারে মারা গেছে? এখানেও এক রহস্য রইল। চেয়ে রইল ক্ষণকাল চাঁদনির নির্বিকার মুখটার দিকে। অসীম ধৈর্য আর বুঝ মেয়েটির। এমন নিম্নবিত্ত পরিবারে এত শীতল মস্তিষ্কের একটা বউ। তার চোখের চাহনি, কথা বলার ধরন, মুখের ভঙ্গিমা সবই যেন অসাধারণ, একটু সাধারণ নয়। সেদিন শাশুড়িকে যেভাবে বুকে জড়িয়ে থামাচ্ছিল, সে এক বিরল দৃশ্য। আজও কেমন অনর শক্তিময়ী লাগছে এই মেয়েটাকে। প্রথম সাক্ষাতে কেমন নির্দ্বিধায় কথা বলছে ওর সঙ্গে। একটু ইতস্তত বা অপ্রস্তুত নয় যেন। মার্জিয়া কি এমন হতে পারত না? অন্তু জিজ্ঞেস করল, আপনি পড়ালেখা জানেন? চোখ তুলে তাকায় চাঁদনি। এসএসসি পাশ করেছিলাম। মুখ খুললে না তুমি? দেখলাম না তো তোমায়। অন্তু নেকাবটা খুলল অল্প একটু। বেজায় মায়াবতী দেখতে অন্তু। সবচেয়ে বেশি মায়া লেপ্টে আছে ঘন পাপড়িওয়ালা চোখে। চোখের মণি কুচকুচে কালো, তাতে মুক্তদানার ন্যায় ভাসছে আলোর প্রতিসারিত বিন্দু রেখা। এক দেখায় আটকে যাবার মতো সুন্দর মেয়েটা। কালো নেকাবের প্রান্ত এসে ঠেকেছে ফর্সা কপালটার উপর। থুতুনিটুকু বের হয়নি। কালো পর্দার আবরণের ভেদে ঝিরঝিরে মোহময়ী চেহারা। চাঁদনি কিছুক্ষণ অন্তুর নতমুখের দিকে চেয়ে থেকে বলল, খুব সুন্দর তুমি। আপনার কাছে হেরে যাব। দুজনেই হাসল। গেইটের শব্দ হলো। অন্তু দ্রুত মুখে নেকাব পরে নিল। সোহেল ঘরের দরজায় এসে থেমে গেল। তার চোখে মুখে কৌতূহল। অন্তু সোহেলের অপ্রস্তুত অবস্থা দেখে নিজেই বলল, ভাই, আমি অন্তু, ভার্সিটিতে পড়ি। ভাবির সঙ্গে এমনি দেখা করতে এসেছিলাম। আপনি ভেতরে আসুন। সোহেল ঢুকল না। 2 কদম পিছিয়ে হাত দিয়ে বাধা দেবার মতো করে বলল, বসো তুমি, কথা কও, আমি পরে আসব। বসো বসো। অন্তুর ভালো লাগছিল এই বাড়িতে। সে বলল, আপনি আসুন, আমি বেরিয়েই যাচ্ছিলাম। অন্তু গিয়ে কান্নারত অভাগী মায়ের পাশে মেঝেতে বসে পড়ল। হাতটা চেপে ধরে বলল, চেনেন আমায়? চিনলেন সালমা অন্তুকে। ভার্সিটিতে কমন রুমে দেখেছেন বহুবার। আপনি এভাবে কাঁদছেন কেন? লাভঘরও পৌঁছাচ্ছে নিশ্চয়ই আপনার কান্নার স্বর। পৈশাচিক আনন্দ দিচ্ছে ওদের আপনার এই আর্তনাদ। নিজের দুর্বলতা অন্তত শত্রুর কাছে প্রকাশ করতে নেই। মুখে হাত চেপে কেঁদে উঠলেন সালমা।
অন্তু বলল, যখন কেউ কষ্ট দেবার লক্ষ্যে কষ্ট দেয় তখন একদম উচিত নয় কষ্ট পাওয়াটা তাদের দেখানো। হয় সেই পরিমাণ সেইভাবে ফিরিয়ে দিতে হয়, অথবা চুপ থাকতে হয়, অন্তত তাদের সামনে। সালমা খালা অন্তুর এই ভারী কথা বুঝলেন কিনা কে জানে। বললেন, কিন্তু ওরা তো করে নাই কিছু। অন্তু জানালার দিকে তাকিয়ে বলল, নিজেকে সান্ত্বনা দিচ্ছেন? সালমা কান্না সামলালেন। এরপর বললেন, ওরা কিচ্ছু করে নাই অন্তু। কেডা করছে আল্লাহ মাবুদ জানে। ওই পুলিশটা আমার বেটির লাশ দিতেছে না কেন? আবার কই নিয়ে গেছে আমার বেটিরে? আমার বিচার লাগবো না। ওরা রাজনীতি করে শক্তিশালী সব। আমার বিচার লাগবো না, কিচ্ছু লাগবো না আমার। আমি চলে যাব এখান থেকে, বহুত দূরে যাব। আমার মেয়েটারে পুলিশ আবার জানি কই নিয়ে গেছে। কথা ধরল অন্তু, কারা রাজনীতি করে? এই তো বললেন ওরা কিছুই করেনি। তার মনে হলো সে বোধহয় টেনে হিস্টে জয়কে এসবের পেছনে দাঁড় করাতে চাইছে। তার সঙ্গে সেদিন খারাপ আচরণ করেছিল বলে জয় বারবার অপরাধীর জায়গায় নজর আসছে। কিন্তু এটা ঠিক না। ভেতরের উকিল মস্তিষ্কটা ধমকালো অন্তুকে। ক্লাবঘর পার হওয়ার সময় আর চোখে তাকালো সেদিকে। বুকে একটা চাপা উত্তেজনা কাজ করছে। তাকে চিনে ফেলার মতো কেউ যদি এখন ক্লাবে থাকে, কোনো তামাশা না হয়ে যায় এখন। যদি জয়ই দেখে ফেলে। ক্লাব ঘরের সামনে বড় পোস্টারে কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারির ছবি টাঙানো। পাশেই আরেক পোস্টারে তার ছেলে হামজার ছবি। এবার ক্যারাম বোর্ডের সামনে ছেলেরা দাঁড়িয়ে আছে। এটা আর চোখে নজরে এলো, আর ভুলেও তাকালো না সেদিকে। সন্ধ্যার বেশি বাকি নেই। দুনিয়াতে সর্বোচ্চ জঘন্য শব্দের মধ্যে সেরা জঘন্য শব্দ হলো অ্যালার্মের শব্দ। ঘুম ভাঙল জয়ের। ফোনের অ্যালার্ম তখনও বাজছে। উপর হয়েছিল। চিত হয়ে বলল, শ্যাটা ভাঙা অ্যালার্ম ঘড়ি, বালটা বাজতেই আছে। সম্বন্ধীর ছেলে ঘড়ি আমার, আমি উঠছি হে, এইবার অফ যা। ঘড়িটাকে ভাঙতে পারলে ভালো লাগতো, ভাঙল না। টাকার ঘা কলি যায়। মুখে চোখে পানি দিয়ে আসার পরও ঝিমুনিটা ছাড়ছিল না। প্রথমে ঝুড়িতে, পরে একে একে সম্ভাব্য সকল আসবাবে কাঙ্ক্ষিত সারটা খুঁজল, কিন্তু পেল না। চিৎকার করতে করতে বেরিয়ে এলো ঘর থেকে। মামি, ও শতালো নানির মেয়ে। কাজের মহিলাকে জিজ্ঞেস করলো সেই শালির চেংড়ি কই। বেরিয়ে এসে দাঁড়ালেন শাহানা। কি সমস্যা? ষাঁড়ের মতো গলা ফাটতেছিস কেন? এই বাড়ির বেটা ছেলেদের জন্মগত বজ্রকেটা। জয় দাঁত খিচে উঠল। আমার শার্ট ধোয়া হয়নি কোন সুখে? কার বালডা পরব আমি এখন? তোর শার্টের খুব আকাল হয়েছে। আলমারি খুললে ছোটোখাটো একটা শার্টের গোডাউনের খোঁজ পাওয়া যাবে। সব সময় তোমার শার্টের পেছনেই তো দৌড়াই আমি। আর কোনো কাজ নেই বাড়িতে? অন্যটা পরে বের হওয়া যেত না? জয় মুখ খুলতে গিয়েও নিয়ন্ত্রণ করল নিজেকে। তার মুখ খুললে বকা ছাড়া কিছুই আসার সম্ভাবনা নেই। মামিকে সামনাসামনি বকা ঠিক না। এরপর কথা বলতে গিয়ে ওই খ্যাপা স্বরেই বলল, তো একটা বের করে দাও সেই গোডাউন থেকে, পরে বের হই। তোমাদের মতো তো হুদাই ঘরে বসে থাকি না আমি। কাজ আছে, উঠতেই দেরি হয়ে গেছে। আবার শার্টের বাড়া নিয়ে রঙ্গ করতেছ আধা ঘন্টা। তরু বেরিয়ে এসে দাঁড়ালো সেন্টার রুমের একপাশে। জয় ওর দিকে ফিরল। কঠিন স্বরে আদেশ করল, তরু, আরে সিস্টার, ইউ আর স্টিল জীবিত নাও। ভালোই হলো। আমার একটা শার্ট বের করে দে তো, যা, কুইক। জয়ের ঘরে ঢুকলেই পুরুষালী একটা গন্ধ পাওয়া যায়। মাতাল মাতাল লাগে তরুর। ঘরে বাস করা পুরুষটাই যখন সর্বক্ষণ ওর মাতাল হয়ে থাকার কারণ, এই ঘরটাও ওর কাছে বড় কাঙ্ক্ষিত। প্রতিদিন জয় উঠে বেরিয়ে যাবার পর সে পুরো ঘরটাকে পারলে নতুন করে উলটপালট করে, আবার শুরু থেকে গোছায়। বেশিক্ষণ এই ঘরে অবস্থান করার লোভে। যতক্ষণ এখানে থাকবে বুকের ভেতর কি যেন এক শিরশিরানি নেচে বেড়ায়।
আলমারিটা খুলে খুঁজে খুঁজে একটা কালো লালচে রঙা শার্ট বের করলো। আবার দ্রুত ঢুকিয়ে হ্যাঙ্গারে বাঁধিয়ে রাখলো। এই ঘরের প্রতিটা বিন্দু তার গোছানো। অবশেষে একটা চেক শার্ট বের করলো। সেটা তো মন লাগলো না। ভুলভাল শার্ট নিয়ে গেলে পছন্দ না হলে নিশ্চিত একটা জঘন্য ভাষায় গালি দিয়ে ছুঁড়ে ফেলবে শার্টটা জানালা দিয়ে। একবার শার্ট ধোয়া হয়েছিল না, সবগুলো শার্ট বাথরুমে চুবিয়েছিল। পরে ক্লিনার এনে সেসব তুলে বাথরুম বাঁচানো হয়েছে। আবার নতুন শার্ট কিনতে হয়েছিল। না কেনা অবধি হামজার শার্ট পরত। একটা মিশ্র ছাই রঙা শার্ট দিল জয়কে। জয়ের সব শার্ট বেনামি রঙের। নাম না জানা সব কালারের শার্ট বেছে বেছে কেনে সে। এমনকি শার্ট যেটা কেনে সেটা দোকানে দাঁড়িয়ে গায়ে চড়িয়ে পরনেরটা ব্যাগে করে বাড়ি ফেরা লোক সে। পরের দিন নতুন সেই শার্ট ধুয়ে আয়রন করে আলমারিতে তোলা হয়। এরকম হাজারো পাগলাটের স্বভাব সমপন্ন বদরাগী পুরুষটিকে কেন যে এত ভালো লাগে মনে মনে তরুর। লোকে শুনলে নিশ্চয়ই বলবে রুচির দোষ আছে তরুর, নয়তো জয়ের মতো নোংরা স্বভাবের ছেলের প্রেমে পড়া যায় না। জয় কিছুই বলল না, চুপচাপ শার্টটা পরল গায়ে। তরুকে দিয়ে পারফিউম আনিয়ে নিল। এই ব্যাপারটা তরু কতটা উপভোগ করে তা জানে না জয়। তার মন নেচে ওঠে যখন জয় ধমক দিয়ে এটা ওটা ঘর থেকে আনতে বলে তাকে। মনে হয় সে যেন ঘরণী জয়ের। আজ পৌরসভা অফিসে বৈঠক ছিল। নির্বাচন কাছে। হামজা বলেছিল ঠিক দুপুরের পর পৌরসভায় পৌঁছে যেতে। আগামী সপ্তাহের শুরুতেই বিশাল এক সম্মেলন নির্বাচন নিয়ে। সেই বিষয় নিয়ে আলোচনা চলবে। জয় পৌরসভায় না গিয়েছিল পলাশের গাঙের পাড়ের বাড়িতে। সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাবে গিয়ে ক্যারাম খেলেছে আধা ঘন্টার মতো। এরপর বাড়ি ফিরে ঘুম দিয়েছে সন্ধ্যা অবধি। কবির ড্রাইভিং করতে করতে জিজ্ঞেস করল, ভাই আমরা কই যাচ্ছি এখন? চেয়ারম্যান কাকা ডেকেছে। কবির দ্রুত ঘাড় ঘোরালো। চেয়ারম্যান কাকা আপনাকে ডেকেছে মানে? কেন? সম্পত্তির ভাগ লিখে দেবে। তোর কিছু চাই সেখান থেকে? বোকা হাসল কবির। না মানে? আপনারে কেন ডাকছে? উল্টাপাল্টা কিছু করবে না তো? উল্টাপাল্টা কিছু? বউ নাই নাকি চেয়ারম্যানের? আমায় কেন টার্গেট করবে? হাসল কবির। জয় বলল, আয় তোরেই গেছো বাদরের মতো হাসির একটা ছবি তুলি। বাই এনি চান্স অকালে টপকে গেলে ছবিতে মালা চড়াবো। ব্যাক ক্যামেরা অন করে কবিরের দিকে ধরল। হঠাৎই একটা বোঝাই ট্রাক সামনে এসে পড়ল ওদের গাড়ির। গাড়ি চালানোর সময় এই মজা বোধহয় কাল হয়ে উঠল ওদের। কবির প্রথমত নিয়ন্ত্রণ হারালো। দ্রুত স্টিয়ারিং ঘুরালো গাড়ি এক সাইডে নেবার জন্য। ততক্ষণে ডান পাশে আরেকটা গাড়ি এসে পড়েছে। ওদিকে সরার জায়গা নেই। ওদের গাড়ি যে পজিশনে রয়েছে তাতে ট্রাক ওদের গাড়িকে পিষে সামনে এগিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। ওপাশেও চাপার জায়গা নেই। কয়েক সেকেন্ডে পাশের গাড়িটা আরও স্লো হয়ে ওদের পাশ আটকে চলল। জয় সব সময় খারাপ কিছুর জন্য প্রস্তুত। কবিরও হলো। কিচ্ছু করার নেই আর। ট্রাক ওদের সামনে খুব কাছে প্রায়। আচমকাই পাশের গাড়িটা পাশ থেকে দ্রুত এগিয়ে গেল ওদের গাড়ি পার করে। সেদিক দিয়ে ট্রাকটা চলে গেল ওদের বাঁচিয়ে। ট্রাক চলে গেল নাকি কবির নিপুণ হাতে নিয়ন্ত্রণ করে নিল বলা যায় না। সেকেন্ড বিশেকের মধ্যেই ঘটে গেছে পুরো ঘটনাটা। জয় গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে পেছনে তাকিয়ে দেখল ট্রাকটাকে একবার। এখনও হৃৎপিণ্ড ধরাস ধরাস করছে। জয় তাকে বকল, শালা এত লাফাও কেন? বেশ কিছুক্ষণ পর পেছন থেকে সামনে ঘাড় ফেরালো। কবিরকে প্রশ্ন করল, ট্রাকটা কার জানিস কবির? ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে বাইরে। হামজা এলো রাত 11টার দিকে। দোতলার সিঁড়িতে ছাতা বাঁধিয়ে রেখে ভেতরে ঢুকল। রিমি বসেছিল স্বামীর অপেক্ষায়। দোতলার সদর দরজা দিয়ে ঢুকতে একপাশে ডাইনিং রুম আর আরেক বিভাজনে বসার ঘর। রিমি উঠে এগিয়ে গেল স্বামীর দিকে।
হামজার হাত থেকে ওয়ালেট, ফোন এবং ভেজা হাতঘড়িটা নিয়ে জিজ্ঞেস করল, এত দেরি হলো কেন? হাতে কি হয়েছে আপনার? ভিজেছেন কেন? ছাতা ছিল না সাথে? সাদা পাঞ্জাবিতে কাদার ছিটে। হামজা সব কথা এড়িয়ে তা ঝাড়তে ঝাড়তে বলল, একটা গামছা দাও আগে। রিমি বুঝল কোনো কারণে মেজাজ থমকে আছে আপাতত লোকটার। বাকি সময় যে হৈ হৈ করে তাও নয়। গামছায় মাথা মুছতে মুছতে তরুকে ডাকল, তরু, এদিকে আয়। তরু বেরিয়ে এলো। কি হয়েছে বড় ভাই? তুলিকে ডাক। হাত মুখ ধুয়ে পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল টেবিলের দিকে। রিমি রান্নাঘরে ছুটল। তরু ফিরে এসে আস্তে করে বলল, ভাই, আপু আসতে চাইছে না, খাবে না, তুই খেতে বস। শাহানা এসে রিমিকে ভাতের পাত্র আনতে ইশারা করে বসলেন হামজার পাশে। বললেন, ওই বাদর ফিরবে না? কত রাত হলো, বাড়ি ফেরে কখন সে? হামজা গামছায় মাথা মুছতে মুছতে বলল, যখন ফেরে প্রতিদিন তখনই ফিরবে, আপনি বসুন। তা কেন ফিরবে? তুই শাসন করার বদলে আশকারা দিয়ে দিন দিন বেয়ারা বানাচ্ছিস ওকে। নির্বাচনের ঝামেলা এগিয়ে আসছে, এখন একটু ব্যস্তই থাকবে। এই নিয়ে ঘ্যান ঘ্যান করার কি আছে? জয় ছোট বাচ্চা না আম্মা, ওকে নিয়ে টেনশন করতে হবে কেন? আপনি বসুন। শরীর ভালো আপনার? ভালো। ভাত তুলে দিলেন শাহানা হামজার প্লেটে। একটু নিচু স্বরে জিজ্ঞেস করলেন, নির্বাচন আসতেছে বুঝলাম, তোরা কি করছিস? কিছুই মাথায় ঢুকছে না আমার। তোর বাপটা আবার আসবে কখন? প্লেটে হাত নাড়তে নাড়তে হামজা বলল, মাথায় না ঢুকিয়ে যদি ভালো থাকা যায় তাহলে আর ঢুকানোর চেষ্টা করবেন না। লবণ দিন, বাবা থানায় গেছে, চলে আসবে। গেছে বুঝলাম, আসবে কখন? আপনাকে খেয়ে নিতে বললাম, ওষুধ খাবেন খেয়ে। হঠাৎ চমকে উঠলেন শাহানা। থানায়? আবার থানায়? মাইয়া মরল তো মরল, আমার বাড়ির মানুষগুলারে ফ্যাসাদে ফেলে রেখে গেল। হামজা বিরক্ত হয়ে তাকালো। আহ আম্মা, এই আলাপ কেন? বাবা যদি থানা কাচারি না ঘুরবে তো মেম্বার হয়েছে কেন? জনগণের সমস্যায় এগিয়ে যাওয়া বাবার কাজ, কাজ করছে সে। থানায় গেলেই তো আর গ্রেফতার হয়ে যাবে না, আর গ্রেফতার হবেই বা কেন? এরপর গলা উঁচিয়ে রিমিকে ডাকল, রিমি। রিমি লেবু কেটে এনে দাঁড়ালো। হামজার প্লেটে দুটো শসা ও লেবুর টুকরো তুলে দিল। হামজার ভেজা চুলে আঁচল নেড়ে চুল মুছে দিল। পাঞ্জাবির কলারটাও ভেজা। রিমি তা গুটিয়ে দিয়ে গিন্নির মতো চেয়ারের পাশে দাঁড়িয়ে রইল। অসময়ের বৃষ্টিপাত। শীত চলে আসার পর বৃষ্টি নেমেছে আজ প্রকৃতিতে। আরও একটা ডিম তুলে দিলেন শাহানা ছেলের পাতে। হামজার ডিম খুব পছন্দ। মাঝে মধ্যেই প্রেশার হাই হয়ে যায় এই বয়সে, তবু কোনো কিছুতেই মান্যি করতে দেখা যায় না তাকে। হামজা খেতে খেতে রিমিকে বলল, খেয়ে নাও, সবাইকে আলাদা আলাদা করে বলতে হবে। তরু বারবার পানি খাচ্ছিল। হামজা বলল, এত ছটফট করছিস কেন? আরাম করে খা। কোয়েল পাখি কাঁদছে বড় ভাই। তুলি সামলাবে, তুই খা। শাহানা বললেন, রিমি, তুমি খাইতে বসো, তুলিকে জয় এসে খাওয়াবেন। রিমি খেতে বসল না। এখন খেতে বসলে চলবে না। হামজা গোসল করবে, বিভিন্ন প্রয়োজনে দরকার হবে। বলল, আপনারা খেয়ে নিন, আপনার ওষুধ খেতে হবে। আমি আর তুলি আপু পরে খেয়ে নেব। জয় ভাইয়া আসুক, সকলে একসাথে খাবো। খাওয়া শেষ করে গোসলে ঢুকলো হামজা। রিমি লুঙ্গি নিয়ে দাঁড়িয়েছিল বাথরুমের আধখোলা দরজার বাইরে। হামজা লুঙ্গি পরে এসে বিছানায় বসল। চুল থেকে পানি পড়ছে এখনো। প্রতিদিন রাত দুপুরে গোসল করার প্রয়োজনীয়তাটা কি? ঠান্ডা লাগে নাই লোকের? বোঝে না রিমি। তামাটে গায়ের রঙে পুরো চামড়ার হৃষ্টদেহী পুরুষটিকে দেখল চেয়ে ক্ষণকাল রিমি। কোনোদিন ভালোভাবে মাথা মুছে আসে না, পরে রিমির মুছিয়ে দিতে হয়। শুকনো তোয়ালে এনে মাথাটা ভালো করে মুছতে মুছতে রিমি বলল, একটু যত্ন নিলে কি হয় নিজের? এত উদাসীন কেন আপনি?
অত যত্ন করার কি আছে? তুমি আছো তো করতে। বিয়ে করাতে একটু ফায়দা হোক। কড়া চোখে তাকালো রিমি। হামজা কপালের উপর টোকা মারল একটা। রিমি বলল, হাত কেটেছে কি করে? এখনো কিন্তু বলেননি। আবারও বলছি, নিজের খেয়াল রাখবেন। হাতটা টেনে ধরে কোলে বসালো রিমিকে হামজা। শাড়ির লুটিয়ে পড়ে থাকা আঁচল কাঁধে তুলে দিয়ে পেটসহ কোমর জড়িয়ে ধরল। কপট চিবিয়ে চিবিয়ে বলল, আমি যদি আমার যত্ন নেব তাহলে তোমাকে তুলে এনেছি কেন? রিমি মাথাটা নুয়ে নিল। গম্ভীর হলো হামজার মুখ। এক হাত রিমির কোমর থেকে সরিয়ে ফোন তুলে কাউকে কল করল। রিমি উঠে দাঁড়ালো হামজার হাত ছাড়িয়ে। ভেজা মাথায় আরও দুই একবার হাত বুলিয়ে স্যাবলোনার তুলা এনে বসল হামজার পাশে। হামজা ফোনটা বিছানায় ছুঁড়ে দিল বিরক্ত হয়ে। রিমি তার হাতের ক্ষতটা পরিষ্কার করতে করতে বলল, দেবর মশাই কল ধরছে না তাই তো? আশাই বা রাখেন কেন? তার ফোন এখন কোথাও পড়ে আছে। সে হয়তো ফোন থেকে দূরে কোনো বিছানায় পড়ে আছে কারো সাথে। হামজা ভ্রু কুঁচকে তাকালো। পুচকে মানুষ খুব বুঝতে শিখেছ এই বাড়ির ছেলেকে। এ বাড়ি ও বাড়ি কি? ছোট থেকে এসব দেখেই বড় হয়েছি। না বুঝলেও বুঝতে হয়েছে। কে কি করছে কখন, কার কি স্বভাব, বিশেষ করে রাজনীতিবিদ আর নেতাদের চরিত্র ভালো হতে নেই বলেই জানি। তাই নাকি? তো আমার ব্যাপারে কি খেয়াল তোমার? আমি কেমন? তুমি ছাড়াও। হামজার হাতের ক্ষততে খামচে ধরল রিমি। জানে মেরে ফেলবো একদম। চেনেন তো আমার বাপ ভাইদের। কেটে ছিঁড়ে খাওয়াবো তাদের দিয়ে। হামজা হেসে ফেলল। হাতের দিকে তাকালো। যে ক্ষততে মলম লাগা ছিল এতক্ষণ সযত্নে, সেখানে খামচে ধরে আছে। রক্ত বের হচ্ছে নখের আঁচড়ে। হামজা কিচ্ছু বলল না। তার চোখে দুষ্টু হাসি খেলা করছে। তা খেয়াল করে দাঁত খিচে জিদের সাথে রিমি বলে উঠল, আর জয় ভাইয়ার ব্যাপারে খুব ভালোই জানি। রিমি জানে হামজা জয়ের ব্যাপারে খারাপ কথা সহ্য করতে পারে না। কাজ হলো ওর কথায়। হামজার মুখের হাসি মিলিয়ে গেল। অন্য কোথাও তো থাকতে পারে, কোনো বিপদও হতে পারে। তার আর কি বিপদ হবে? সে নিজে একটা আস্ত বিপদ মানুষের জন্য, বিশেষ করে মেয়ে মানুষের জন্য। জয়ের ব্যাপারে রিমির এসব তেষ্টা উক্তি শুনতে ভালো লাগছিল না হামজার। গম্ভীর হলো। তোমার উপর কোনোদিন খারাপ নজর দিয়েছে? না, তা দেয়নি। তাহলে? রিমি তাকালো হামজার কঠিন হয়ে আসা মুখটার দিকে। হাতে অ্যান্টিসেপটিক লাগানো শেষ করে উঠে দাঁড়ালো। হামজা বলল, জয় দুষ্টু, বেপরোয়া, অসভ্য, সেসব সত্যি। কিন্তু মিথ্যাবাদী বা বিশ্বাসঘাতক নয়, জানো তো। রিমি কোনো কথা বলল না। হামজা হাত ধরে টেনে এনে পাশে বসালো ওকে। এরপর চট করে পাটান করে শুয়ে পড়ল রিমির কোলে মাথা রেখে। চোখ বুজে বলল, কথা বলছো না কেন? আমার চেয়ে জয় ভাইয়া বেশি ইম্পর্ট্যান্ট আপনার কাছে, তা জানি, কিন্তু কেন? হামজা চুপচাপ শুয়ে রয় চোখ বুজে। জবাব না পেয়ে রিমি জিজ্ঞেস করল, হাত কেটেছে কিভাবে? দেয়ালে ঠেস লেগেছিল। দেয়ালে ঠেস লাগলে এভাবে কাটে না হাত। ভ্রু চেয়ে তাকালো হামজা। হুঁশিয়ারি করছো আমার সঙ্গে? ইন্টারেস্টিং। তো বলো, দেয়ালে ঠেস লাগলে কিভাবে কাটে হাত? তা জানি না, তবে মানুষ অথবা লোহা পেটাতে গিয়ে এভাবে হাত কাটে সেটা জানি। কি পিটিয়ে এলেন? আমার পেশা দুটোই। পেটানো? নতুন কি? আমি তো ভদ্রলোক নই রিমি। রিমি খানিক মাথা ঝুঁকালো নিচের দিকে। হামজার চাপদাড়িতে হাত বুলাতে বুলাতে ধীর কণ্ঠে বলল, কদিন বাদে আপনি হবেন মেয়র, এরপর মেম্বার অব পার্লামেন্ট। আমি হব তার ঘরণী। আব্বু বলতো, রাজনীতিবিদদের বউদের বড় রাজনীতিবিদ হতে হয়, তবেই না চলবে সংসার। জানেন, আপনার মতো এমন রাক্ষসী লোকের সাথে আব্বু আমার বিয়ে দিতে কোনোভাবেই রাজি ছিল না। আমি বললাম, বিয়ে করলে এই রাবণটাকেই করব। হামজা খপ করে রিমির হাতটা ধরে ফেলল। আরও শক্ত করে কোলে চেপে শুয়ে বলল,
কেন তোমার মতো পুচকে রাবণকে বিয়ে করতে চাইলো? ভয় করলো না তোমার যদি খেয়ে ফেলি? নিঃশব্দে হাসল রিমি। হামজা একেবারে পেঁচিয়ে ধরে ফেলার আগেই এক লাফে গা ঝেড়ে উঠে সরে দাঁড়ালো। হামজা আধশোয়া হয়ে বসে বলল, রিমি, দরজা আটকে দিয়ে এসো। পারবো না। হামজা একটা মোটা বই তুলে নিল হাতে। এখন অভ্যেসবশত চশমা চোখে এঁটে ভারী বইখানা পড়তে বসার কথা। তা না করে ধমক দিল, আমি উঠে গিয়ে ধরলে কাল সকালে তোমার খবর আমাদের সময় পত্রিকায় বের হবে। আমাকে টলারেট করতে পারবে না কিন্তু। অবাধ্যতা পছন্দ না আমার। নাক কুচকালো রিমি। ছি, কি মুখের ভাষা! আমি আপনার পার্টির মেম্বার না, বউ আপনার। আপনার পছন্দ অপছন্দ আমার কাছে চলবে না। হামজা বই রেখে ফোন হাতে নিয়ে বালিশ খাড়া করে তাতে পিঠ হেলান দিয়ে বসল। ফোন কানে ধরে রিমির উদ্দেশ্যে বলল, পালাতে পারবে নাকি? ওপাশ থেকে কল রিসিভ করল জয়। হ্যাঁ সাহেব। কোথায় তুই? রাত বাজে কয়টা? দেরি হবে আসতে, ক্লাবে আছি। ক্লাবে কি করছিস? ক্যারাম খেলছি। ঢক ঢক করে গিলছে কে? আমার নাম জয়। ভদ্র নাম জয় আমির। জেনে আনন্দিত ও উপকৃত হলাম। সাহেব, আপনি বাসায় গেলেন কখন? মামা এসেছে বাসায়? রিমি কাছে এসে দাঁড়াতেই এক হ্যাচকা টান দিয়ে ফেলে দিল বিছানায়। দাড়ি গোফের মুখটা গলায় ঠেকালো। এক হাতে রিমিকে শক্ত করে বিছানার সাথে চেপে ধরে রেখে অপর হাতে ফোন কানে ধরে বলল, আসিনি এখনো। তাড়াতাড়ি বাড়ি আয়। দুপুরের পর পৌরসভায় কাজ ছিল, যাসনি। আমার হাতে থাপ্পড় খাসনি বহুদিন। ঘণ্টাখানেকের মধ্যে বাড়িতে পা পড়ে যেন, নয়তো থাপড়ে তেরামি সোজা করে দেব। কলটা কেটে দিল জয়। হামজা রিমির দিকে তাকিয়ে বলল, স্বামীর খেদমতে গাফলতি করতে নেই, জানো না? এই অবাধ্যতা মেনে নেব না আমি। রিমি হামজার খোলা পিঠ খামচে ধরল। জয়কে এত প্রশ্রয় কেন দেন আপনি? ওকে খারাপ করার পেছনে শতভাগ হাত আপনার রয়েছে। এটা কি ওর ভালো চাওয়া নাকি ওকে ধ্বংস করা? হামজা রিমির ঠোঁটের এক কিনারে আলতো একটা চুমু খেয়ে বলল, ধ্বংস আর সৃষ্টির মাঝে যে দেয়ালটা তা খুব মসৃণ রিমি। বলতে পারো মুদ্রার এপিটোপিট। পদার্থ একই, শুধু পাশ বিপরীত। জয় স্বাধীন চেতা ছেলে, ও জীবনকে যেভাবে এনজয় করতে চাচ্ছে আমি ওকে সেভাবে চলতে বলিনি। ও যা করে শুধু বাধা দিতে ইচ্ছে হয় না ওর কোনো কিছুতে। দেখো না, ও যখন শব্দ করে হাসে দেখতে আর শুনতে কি চমৎকার লাগে। তার চেয়েও বড় কথা, দিন শেষে আমিও শুদ্ধ নই। সকাল 7টা বাজলো। অন্তুর ঘুম থেকে উঠতে। ফাইনাল এক্সাম কাছে এগিয়ে আসছে, রাত জেগে পড়তে হয়। মাঝে মধ্যেই অন্তুর ইচ্ছে করে এক রাতে যদি অনার্সের এই 4 বছর শেষ হয়ে যেত আর সে আইন বিভাগে ভর্তি হয়ে যেত স্নাতক করতে। তার কিছুদিন পর উকিলের ওই সাদা কালো পোশাকটা গায়ে জড়াতে পারত। দ্রুত অজু করে সে ফজরের নামাজে বসল। আম্মা উঠেছে, রান্নাঘর থেকে টুকটাক আওয়াজ আসছে। বারান্দায় গিয়ে দাঁড়ালো। বড় বড় কচুরিপানা জন্মেছে পুকুরে। আজ আর ডাহুক পাখির দেখা পেল না। গ্রিল ধরে দাঁড়ালো। মাথায় সারাটা প্যাচ কাটে আজকাল। সকাল থেকে শুরু হয়, গভীর রাতেও শেষ হবার নাম নেয় না। আব্বুর কাছে গতরাতে জিজ্ঞেস করেছিল অন্তু হামজা পাটোয়ারির ব্যাপারে। হামজা ভার্সিটির ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মী। তার অনেক উন্নয়নমূলক কাজের নজির আছে জেলায়। বাপের কাউন্সিলর হবার পেছনে তার বিশেষত্ব রয়েছে। তার বাপকে কেউ ভোট দিত না কোনো কালই। তার বদৌলতে ভোট পেয়ে কাউন্সিলর হয়েছেন হুমায়ুন পাটোয়ারি। হামজা চতুর এবং বাহ্যিক নিখুঁত চলনের এক তরুণ রাজনীতিবিদ। সমাজের নিম্ন শ্রেণীর মানুষের কাছে তার নাম ভগবানের মতোই। তারা মালা জপে বেলায় বেলায়, আবার তরুণদের কাছেও বেশ সমাদৃত। তবুও কোথায় যেন ঘাপলা রয়ে গেছে তার মাঝে। ক্ষমতার নেশার পেছনে খুব ক্ষিপ্ত গতিতে ছুটছে হামজা। এবার বাবাকে কাউন্সিলর পদ থেকে সরিয়েছে।
চাইলে হুমায়ুন পাটোয়ারি আবারও কাউন্সিলর এবং নিজে মেয়র হতে পারত। জেলার 2 সমাজসেবক নেতাকর্মী পাটোয়ারি পরিবারেই থাকত। তা করেনি হামজা। এখানেই হামজাকে চতুর এবং ক্ষুরধার এক রাজনীতিবিদ বলার সুযোগটা আসে। সে যা নাম কামিয়েছে জনসাধারণের কাছে, তা থেকে অনায়াসে বাপ ছেলের পদপ্রার্থী হলে জিতে যেত দুজনেই। কিন্তু সে এখানে মানুষের মাঝে একটা কৃতজ্ঞতাবোধের জায়গা রেখেছে। হামজার সুযোগ এবং ক্ষমতা থাকতেও তা কাজে লাগিয়ে পথ নেয়নি, বরং সে শুধুই সমাজসেবকের ভূমিকায় অধিষ্ঠিত হতে চায়। কথাগুলো শুনে অন্তুর মনে হলো নিঃসন্দেহে হামজা রাজনীতিবিদ হিসেবে চরম ধূর্ত চালচলন সম্পন্ন। তাহলে মানুষ হিসেবে কেমন? এটাও নিশ্চিত প্রায় হামজা জিতে যাবে এবার। অন্তু আব্বুকে জিজ্ঞেস করল, এরপর সরাসরি সংসদ নির্বাচন করবে, তাই তো? আমজাদ সাহেব হাসলেন, তাই তো করার কথা। মশারি টাঙিয়ে দিয়ে আয় তো আমার ঘরে, প্রেশারের ওষুধ খেয়েছি, ঘুম আসছে। সে এতদিন যে দৃষ্টিকোণ থেকে দেখেছে, সেখানে মনে হয়েছিল ওই পরিবারকে তার মতোই সবাই ঘৃণা করে। এখন মনে হচ্ছে শুধুমাত্র ভুক্তভোগী ছাড়া কেউ এই পরিবারকে দোষারোপটি করবে না। অর্থাৎ আখির পরিবার দ্বিধায় রয়েছে, সাথে সেও। সে ঝুলে আছে জয়ের পক্ষ থেকে আসা সম্ভাব্য অ্যাকশনের জন্য। আবার মনে হচ্ছে জয় কিছুই করবে না, করলে করত তো। হামজা বিয়ে করল মেয়র সাহেবের ছোট ভাইয়ের মেয়ে রিমি আহসানকে। মেয়রের ভাই ফারুক আহসানের সঙ্গে কিসের এক আলোচনা বৈঠকে গিয়ে প্রথম দেখেই রিমিকে পছন্দ হয়েছিল। তরুণ নেতাকর্মী হিসেবে ভালো নাম এবং প্রতিপত্তি তো কামিয়েছে হামজা এই বয়সেই। তার নাম খারাপ করার জন্য আছে একজন, যাকে সে খুব যত্নে পালছে, জয় আমির, হামজার ফুফাতো ভাই। জয়ের বেপরোয়া কার্যক্রম সকলের কম বেশি জানা, তবুও সে ভার্সিটির ছাত্রদলের লিডার। কেন, কিভাবে, এটাও ভাবার বিষয়। তা যদি ছাত্রদের কাছে জিজ্ঞেস করা যায়, তারা সমস্বরে স্বীকার করবে তাদের নেতাকর্মীকে খুব পছন্দ তাদের। জয় ভালো লিডার তাদের। তার চঞ্চলতা এবং দুষ্টুমি ছাড়া আরও কিছু একটা অবর্ণনীয় রয়েছে, যেটা আকর্ষণীয়। দায়িত্বজ্ঞানহীন বলা চলে না। রাজনৈতিক কাজকর্মে যেমন 16 আনা, দুষ্ট কাজেও সে ব্যাপক পারদর্শী। সামনেই পৌরসভা নির্বাচন আসছে। বাপের বদলে হামজা নির্বাচনে অংশ নেবে, এই রব মুখে মুখে উঠে গেছে। সরাসরি ছাত্রনেতা থেকে সাংসদ নির্বাচনের বিষয়ে বিভিন্ন জনরব ছড়িয়েছিল তার নামে। চতুর হামজা এত তাড়াতাড়ি এত দূর ওড়ার মতো বোকামি করবে না। সংসদ নির্বাচনকে হাতে রেখে আপাতত সে এবার মেয়রের পদপ্রার্থী। অন্তর রাজনৈতিক বিষয়াদিতে আগ্রহ বিদ্বেষ দুটোই সমান। সাথে রয়েছে সমাজ নিয়ে ভাবনা চিন্তা। নিজের নামের সামনে যে কোনো মূল্যে অ্যাডভোকেট যুক্ত করার প্রয়াসে দৌড়ে চলেছে সে। তার জন্য তার সমাজ, রাষ্ট্র, অপরাধ, কূটনীতি, রাজনীতি, সুনীতি, দুর্নীতি সব জানা চাই, সব। কাউন্সিলর সাহেব চাঁদনিকে বলেছিলেন টাকা নেবেন। সেদিন রাতেই সে টাকা কেউ বা কারা এসে লুটে নিয়ে গেল। এর মধ্যে কাউন্সিলর এবং তার ছেলে হামজার হাত থাকাটা অসম্ভব নয়। তবে কেউ যদি নিজের আবাস ছেড়ে উঠতে না চায়, টাকা দিয়ে বিকৃত বাসভূমি ফেরত নিতে চায়, তাহলে তার বিনিময়ে এত জঘন্য প্রতিদান কোনো সুস্থ মানুষ দেবে না। হুমকি দিতে পারত, তুলে নিয়ে গিয়ে আটকে রেখে শর্ত দিতে পারত, অথচ অমানসিক বর্বরতা একটা মেয়ের সাথে। আসলে ঘটনা কি? গেট দিয়ে সরাসরি ঢুকে সমাজবিজ্ঞান বিভাগটা পড়ে একপাশে একটু ভেতরে। গাছপালায় ছেয়ে আছে বিল্ডিংয়ের আশেপাশের চত্বরটা। কেউ একজন পেছনে এসে খুব কাছে দাঁড়িয়ে তার নাম ধরে এমনভাবে ডাকল যেন বহুদূর থেকে গলা উঁচিয়ে ডাকছে। ম্যান পারফিউমের কড়া গন্ধটা। চমকে উঠে ছিটকে দূরে সরিয়ে দাঁড়ালো অন্তু। আরমিন। ডাকটা শুনতে এমন লাগছে যেন বহুকালের পরিচিত, এবং ডেকে অভ্যস্ত জয়। অন্তু নির্বাক চোখে চেয়ে দেখল। খুব কাছে এসে দাঁড়ালো জয়। কুত্তা দেখে ভয় পাও দেখছি সিস্টার। চ্যাহ, আমি কাহিনী ঠিক বুঝলাম না।
একদিন কুকুরকে সিনিয়রের সংজ্ঞা শেখাও, আরেক দিন ভয়ে কুঁকড়ে যাও। ব্যাপারটা কি? অন্তু কোনো জবাব দিল না। জয় ঘাড় বাঁকা করে দেখল অন্তুকে, যেন ওর মুখে খুব মনোযোগ দিয়ে কিছু খুঁজছে। জবাব দিচ্ছ না কেন? ইচ্ছে করছে না। জয় বুকের ডান পাশে হাত চাপল। ঠুকছ ডিয়ার? উফ, পেইন। কবির কানে কানে বলল, ভাই, হৃৎপিণ্ড বামে থাকে। আমারটা বিশাল বড় হে শালা, ডানে বামে ছড়ায় ছিটায় একাকার। চুপ থাক। কবির কপাল ঠুকল। অন্তুর মুখের উপর নজর আটকে হেসে ফেলল জয়। চট করে বলল, জানো, আমি সিংহ বা বাঘ নই। খপ করে থাবা দিয়ে শিকার ধরি না, কারণ আমি বাহাদুর না। তোমার ভাষ্যমতে কুকুর আমি। কুকুরের অনেকগুলো স্পেসিফিক স্বভাব থাকে, তার মধ্যে একটা হলো স্যাঁচরামি। আমি কুকুরের সেই স্বভাবের অনুসারী। কৌশলে ধীরে সুস্থে নির্লজ্জতার সাথে ধরব তোমায়। তুমি ঝরঝর করে ঝরে পড়বে। বুঝতে পারিছ? অন্তুর বুকটা কাঁপল। জয়ের মুখে নির্বিকার ওই হাসি গায়ে কাটা দিচ্ছে। শান্ত স্বাভাবিক স্বরে বলছে কথাগুলো। লোকে জয়কে পাশ কাটাচ্ছে, সালাম ঠুকছে, কেউ কেউ হাত মেলাচ্ছে। আমার এলাকায় গিয়েছিলে কেন সেদিন? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এবারও জবাব দিল না অন্তু। জয় অন্তুর দিকে ফিরল। কেন গিয়েছিলে? অন্তু কথা বলল না। সুন্দর দৃষ্টি মেলে তাকালো জয়। সুন্দর করে বলল, ইচ্ছে করছে একটানে তোর নেকাবটা খুলে ছিঁড়ে ফেলি শালি। ধৈর্যের পরীক্ষা দিতে খুব কাঁচা আমি। কেন গিয়েছিলে ওইদিকে? ধৈর্যতে মানল না জয়ের কথাটা। এত আত্মমর্যাদাহীন হওয়ার সাহস নেই অন্তুর। নিজের ধিক্কারে মরে যাবে সে। গিয়েছিলাম। কি করবেন? ফাঁসি দেবেন? অথবা রেস্ট্রিকশন দেবেন? আমি কি কি করতে পারবো না পারবো? কেমন করে যেন হেসে ফেলল জয়। ছি, তা দেব কেন? জিজ্ঞেস করছি কেন গিয়েছিলে? রেগে যাচ্ছ কেন? জয়ের হাসিতে গা শিউরে উঠল অন্তুর। ক্যাম্পাস ভর্তি লোক বেজ্জতমূলক কিছু না ঘটুক, তা সামলাতেই এতক্ষণ চুপ ছিল। এবার আর হলো না। অন্তু বলল, ঘুরে দেখতে গিয়েছিলাম। ভিকটিমের বাড়ি? অন্তু হাসল। এবার সন্দেহ গাঢ় হচ্ছে আপনাদের উপর। হতাশাজনক শ্বাস ফেলল জয়। হা। ইনভেস্টিগেশনে নেমেছ তাহলে? তাতে তোমার প্রফিট কি? আর আমাকেই বা দোষী করতে চাইছো কোন সুখে? আচ্ছা, বাদ দাও সেসব। বলো, সন্দেহ সত্য হলে কি করবে? কিছুই করার নেই। নিশ্চয়ই আছে, কিন্তু কি করার আছে? অন্তু দৃঢ় চোখে চেয়ে বলল, সৃষ্টিকর্তাকে ভয় করুন, তিনি ছেড়ে দেন না। জয় মাথার উপরে হাত তুলে আলস্য ভঙ্গিতে বলল, ধরেও তো না। আছে তো তোমার সৃষ্টিকর্তা। অন্তুর মুখটা কুঁচকে এলো ঘৃণায়। তিনি ধরলে আর পালানোর পথ পাবেন না। জয় হাসল। আচ্ছা আচ্ছা, সেরকম সৃষ্টিকর্তা টাইপের কিছু থাকলে তাকে বলো দ্রুত আমায় ধরতে। পুলিশই ধরুক অন্তত। বেশি দিন পুলিশের সাথে রেষারেষি না থাকলে নিজেকে খুব দুর্বল লাগে। তুমি প্লিজ কিছু একটা করো, যাতে আমাকে পুলিশ ধরে। আর তুমি নিজের চেয়ে বেশি আমার চিন্তা করছো। প্রেমে পড়েছো আমার? অন্তু কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল জয়ের চেহারার দিকে। গোল বা লম্বা আখ্যা দেওয়া যায় না চেহারাকে। ফর্সা বা কালোও নয়, শ্যামলাও নয়। তামাটে ইটরঙা চেহারা। নাকটা সরু, হাসিটা অদ্ভুত জড়ানো। পরনে সাদা ধবধবে লুঙ্গি, পায়ে চারার বেল্টওয়ালা স্যান্ডেল। তার বেল্ট আটকায় না কখনো জয়। গলায় চেন ঝুলছে, তাতে ইংরেজি যে লেটার লকেট হিসেবে রয়েছে। বাম হাতে আর ব্রেসলেটের বদলে একটা রূপলি বালা। ডান হাতে ঘড়ি পড়েছে। কি বিশ্রী অদ্ভুত। চুলগুলো ফ্রেঞ্চ কাট, সুবিন্যস্ত। অথচ জয়ের আজব মুগ্ধ হবার মতো চেহারা এবং গড়নে অন্তুর ঘেন্না উতলে এলো। বলল, কি করবেন আপনি আমার? কি করেছি আমি? কিসের নোংরা খেলায় মত্ত হবার পরিকল্পনা নিয়ে বসে আছেন? জয় হেসে ফেলল। ভয় পাচ্ছ আরমিন? জি পাচ্ছি। কেন কেন?
ভয় পাওয়াই উচিত। আপনার মতো নোংরা মানসিকতার মানুষের কাছে একটা মেয়ে ভয় না পেলে চলবে কেন? জয় শান্ত স্বরে বলল, তুমি এসেছো আমায় খুলতে। আমি কি গিয়েছিলাম আমার রং দেখাতে তোমার কাছে? সেদিন আমার দেওয়া সিগারেট তুমি পায়ে পিষে চলে গেলে। যাক, ধরো নির্বাচনের ঝামেলায় সেটা না হয় ভুলে যেতাম। তুমি কাল গিয়েছিলে ওই বাড়িতে। কেন? আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে? শিক্ষিত মানুষ মূর্খের মতো অযৌক্তিক কথা বলবেন না, বেমানান লাগে। খারাপ লেগেছিল পরিবারটার জন্য, দেখতে গিয়েছিলাম মাত্র। এজন্যই কয় মাগি মাইনষের নাই 12 হাত কাপড়ের কাঁসা, বোঝে না বাল ছিঁড়তে যায় ডাব গাছের ছাল। অন্তু অস্বস্তিতে একটু চেঁচিয়ে উঠল, রহস্য করবেন না, সোজা করে বলুন কাহিনী কি? জয় আশপাশে তাকিয়ে বলল, গলার আওয়াজ যেন উঁচু না হয়, খেয়াল রেখো। পা দিয়ে মাটিতে থাবা দিয়ে ইশারা করল, এই মাঠে কবর দিয়ে দেব একদম। আরমিন, তুমি বলো, তুমি কি চাও? আমার বিপরীতে খেলতে পারবে তো তুমি? রাতে সবাই শুয়ে পড়লে অন্তু পড়ার টেবিলে বসল। পড়ায় মনোযোগ পাচ্ছিল না, নানান চিন্তায়। ধাক্কাটা কার বুঝল অন্তু। দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলল। মার্জিয়া ভেতরে এসে অন্তুকে জিজ্ঞেস করল, পড়ালেখার কি খবর তোমার? ভালোই, বসুন আপনি। বসল মার্জিয়া। খুব আন্তরিক স্বরে বলল, শোনো, তুমিও তো আমার বোনের মতোই। তুমি আমায় যতটা পর ভাবো, আমি কি আসলে অতটা খারাপ? জি না, অতটা খারাপ না। তার মানে একটু খারাপ। একটু হাসল মার্জিয়া। অন্তু বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বইপত্র তুলে নিয়ে গিয়ে টেবিলে সাজাতে সাজাতে বলল, কি বলতে এসেছেন? এমনি। আসতে পারি না? অবশ্যই পারেন, তবে এমনি এমনি আসেননি। তোমার তো অনার্স সেকেন্ড ইয়ার শেষের দিকে। তোমার প্রতি একটা দায়িত্ব আছে তো নাকি? আছে তো। তোমাকে এসে আমার ছোট বোনের মতো পেয়েছি, সেই হিসেবে তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবার অধিকার আছে। জি আছে। তুমি নিজে এখন তো একটু ভাবতে পারো। জি ভাবছি। ভাবছি আমার বিয়ে শাদির কথা। মনের মতো পেলে বিয়ে করে নেব। আপনি এত টেনশন করবেন না ভাবি। মার্জিয়া এক পলকের ব্যবধানে চেতে উঠল। তোমার মনের মতন ছেলে ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে বানিয়ে আনি? কি বলো? তোমার মনের মতো কোনো ছেলেও আছে আল্লাহর দুনিয়ায়? অন্তু একটাও কথা বলল না, বই গোছাতে থাকলো। কিরকম চাও তুমি? যে তোমার এইসব কটকটে কথা মেনে বিলাইয়ের মতন তোমার পিস পিস চলবে, এরকম চাও তুমি? তোমার মতো মেয়েকে কোনোদিন কেউ বিয়ে করে নিয়ে বাড়ি তুলবে না। ছেলে মানুষ কি গোলাম? কামাই রোজগার করে খাওয়াবে, আবার তোমার আলগা ভাব দেখবে? ভাব দেখে বাঁচি না আমি তোমার। অন্তু স্বাভাবিক স্বরে বিনয়ের সাথে বলল, মরেও তো আর যাচ্ছেন না, তাই না? আপনি আপনার ঘরে থাকেন, আমি আমার ঘরে। এমন নয় সব সময় আমার ভাব আপনার চোখের সামনে থাকে। সামনে আসলেও চেষ্টা করবেন চোখ বুজে অথবা দৃষ্টি ঘুরিয়ে রাখতে। দেখবেন আমার আর ভাব আপনার চোখে পড়ছে না। আর এমন তো মোটেও নয় যে আপনার অথবা আপনার স্বামীর কামাই খাচ্ছি এই বাড়িতে। তাহলে আপনার আসলে ব্যথাটা কোথায়? নাক শিউরে উঠল মার্জিয়ার। সর্বোচ্চ রাগটা মার্জিয়ার ওঠেই অন্তুর সুবিন্যস্ত ভঙ্গিমায় শান্ত স্বরে বলা দায়সারা কথাগুলোতে। রিরি করে উঠল সে। মরিনি এই নিয়ে আফসোস তোমার? আবার ব্যথা? জি না, আফসোস নেই, ভুল বুঝছেন আপনি। কথার প্রেক্ষিতে বলেছি, শান্ত হন। রাত অনেক চেঁচালে লোকে খারাপ বলবে। এই ব্যথা কি? হ্যাঁ, তোমার মুখে জুতা মারা উচিত। আজ কয়দিন আমার শরীরটাও ভালো যাচ্ছে না। আবার কিছু করে আসছো কবিরাজের কাছে আমার জন্য নিশ্চয়ই, যাতে তাড়াতাড়ি মরি। এটাই তো বুঝাইলা তোমার কথার মাধ্যমে। আপনার আমাকে সমস্যাটা কি? দাঁত খিচিয়ে উঠল মার্জিয়া। তোমাকে নিয়ে সমস্যা যে কোথায় সেটা তো আমি নিজেও বুঝি না। আসলে তোমার ভাব আমার সহ্য হয় না অন্তু, ওইটাই আমার সমস্যা। তোমার কথাবার্তা সহ্য হয় না আমার। বাড়ির যে অবস্থা তার ভেতরে জান দিয়ে পড়ালেখা করো, এইটাও সহ্য হয় না।
অন্তু ঘাড় নাড়ল। সে বুঝেছে। শোনো, কাল আমার চাচাতো ভাইয়ের বাড়ির লোক আসছে তোমাকে দেখতে। যদি কোনো উল্টাপাল্টা করো আর আমি বাপের বাড়ি চলে যাই, তোমার ভাই যে তোমাদের শান্তি রাখবে না তা জেনে রেখো। ভাই আমাদের কিছু বলবে না ভাবি, আপনাকে গিয়ে নিয়ে আসবে ওই বাড়ি থেকে। দিনকাল ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। চারদিক সংকটময়, সংকীর্ণ হয়ে উঠছে। ভাবির আচরণ দিন দিন রহস্যময় আর আরও উগ্র হয়ে উঠেছে। আমজাদ সাহেব খুব গম্ভীর আর শীতল মানুষ। শিক্ষিত মানুষটার ব্যক্তিত্ব প্রখর। তাতে দাগ না লাগাতে তিনি সব করবেন। অন্তু কথা বলে, অথচ আমজাদ সাহেবের নীরবতার মাঝেই যেন যত তেজ নিহিত। কাল আব্বুর কাছে একজন পাওনাদার এসে বসে গেছে ঘণ্টাখানেক। আব্বু লোকটাকে বেশ তোষামত করছিল, যেটা আব্বুর আত্মমর্যাদার খেলাপি অনেকটাই। লোকটার মুখে সন্তুষ্টি নেই, অথচ আব্বু ক্রমাগত চেষ্টা করছিল লোকটাকে একটু খুশি করার, দুটো দিন সময় চেয়ে নেবার। ভালো লাগেনি অন্তুর। আখির কথা মাথায় এলো আবার। এভাবেই সময় চেয়েছিল নিশ্চয়ই আখির পরিবার। আচ্ছা, আখির এই বীভৎস অবস্থার পেছনে এছাড়াও কি আরও কিছু আছে? ঘর থেকে বেরিয়ে এলো। তার পাগল পাগল লাগে আজকাল। না, এভাবে এইটুকুতেই হয়রান হলে তার নামের পাশে অ্যাডভোকেট উপাধি মানাবে না। তাকে সব কিছুতে স্বাভাবিক থাকার ক্ষমতা অর্জন করতে হবে। সে চেষ্টাই তো করছে। সে আখির ডেড বডির কথা মাথায় আসলেই ভেতরে ভেঙে চুরে আসে। মাথায় ভয়াবহ চাপ পড়ে, প্যানিক এসে জড়ো হয়। আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ভেতরের নারী সত্তাটা। মানসিক ভারসাম্য হারানোর জোগাড় হয়, তবুও শান্ত রেখেছে নিজেকে। এই দুনিয়ায় ভঙ্গুর হওয়া যাবে না, একটুকুও না। অন্তুদের বাড়ির দুই পাশে পুকুর, কচুরিপানা ভরা। পুকুরটা মেজো চাচা আফজাল আর ছোট চাচা আফতাবের। মেজো চাচা কুড়িগ্রামে অন্তুর দাদার আসল পৈতৃক বাড়িতে থাকেন, আর ছোট চাচা চাকরির সুবাদে ঢাকা থাকেন। আসরের নামাজ আদায় করে বারান্দায় এসে বসাটা ওর অভ্যেস। প্রতিদিন এই সময় কচুরিপানার স্তূপের উপর ডাহুক পাখিরা হাঁটে। দেখতে ভালো লাগে। আজ দেখা যাচ্ছে না। তরতর করে ঘুরে বেড়ায় ডাহুকগুলো। আগে অন্তিক এসে ফাঁদ পাতার পরিকল্পনা আঁটত পাখিগুলো ধরার জন্য। মারামারি লেগে যেত অন্তুর সাথে। অন্তুর কথা, প্রাণী হত্যা মহাপাপ। আর প্রাণী যদি পাখি হয়, তার শিকার করা ডাবল মহাপাপ। সে কোনোদিন অন্তিককে পাখি ধরতে দেয়নি। আজ ভাবির চাচাতো ভাইয়ের বাড়ি থেকে দেখতে আসার কথা ছিল, আসেনি। আমজাদ সাহেব দুদিন পর আসতে বলেছেন। আখির কথা মনে পড়ল। আজ দুদিন হলো খুব জানতে ইচ্ছে করে জয় আগে ভার্সিটির মেয়েগুলোর সাথে কি করেছে। বিরক্ত হয়ে উঠল অন্তু নিজের ভাবনার উপর। ঘুরে ফিরে এই ঘ্যাচালে মন চলে যায়। বাড়িতে নীরব অশান্তি চলছে। সরকারি প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন আমজাদ সাহেব। দিনকাল চলেছে কোনো মতে। কিন্তু অন্তু বড় হয়েছে, অন্তিক বড় হয়েছে। সে অবস্থায় বাড়ি না করলেই নয়। বাবা হিসেবে শিক্ষা ও সাধ্যমতো যোগ্যতা ছাড়া বিশেষ কিছুই দিতে পারেননি। অন্তিক যদিও জিদ বা ঝামেলা করত, অন্তু সেটুকুও করেনি কোনোদিন ছোটবেলা থেকে। আব্বু শখ করে কষ্ট করে কিছু দিতে চাইলে হাসি মুখে অন্তুর বলার অভ্যেস, লাগবে না আব্বু, এই জিনিস আমার পছন্দ বা প্রয়োজন না। সেক্ষেত্রে বাপ হিসেবে আমজাদ সাহেবের কর্তব্য নয় কি সন্তানকে অন্তত একটা উপযুক্ত বাসস্থান দেওয়া? শেষ পর্যন্ত এই তো বছর দুয়েক আগে ধার দেনা করে এবং কিছু গোছানো টাকা দিয়ে দোতলার কাঠামো তুললেন। একতলার ছাদ হতে হতে টাকার সংকট পড়ল। পুরনো বাড়ি ভাঙার ফলে থাকার জায়গারও সংকট হলো। সে অবস্থায় বাড়ির একতলা অন্তত ঠিক করা ফরজ হয়ে দাঁড়ালো। এতে আরও অনেকটা ঋণ হয়ে গেল। অন্তু জানত না আব্বু শেষ পর্যন্ত বাড়ির কাজ দ্রুত সারতে সুদসহ টাকা ধার নিয়েছেন, যার সুদাসল মিলে এখন জানের উপর উঠেছে। অন্তুর দাদাবাড়ি কুড়িগ্রাম, তবে কোনো এক সূত্রে তিনি বেশ অনেকটা জমির মালিকানা পেয়েছিলেন এই দিনাজপুরেও। আমজাদ সাহেব এখানেই বসতি গেড়েছেন। দেনার দায় থেকে মুক্ত হতে আমজাদ সাহেব কুড়িগ্রামের জায়গা বিক্রির বায়না মারার টাকা নিয়েছেন।
এছাড়া আর উপায় ছিল না। পাওনাদারেরা ঘাড়ের উপর উঠে আছে। সাথে দিন যত যাচ্ছে সুদের পরিমাণ সমান্তরাল হারে বাড়ছে। বিপত্তি বেঁধেছে মেজ চাচাকে নিয়ে। ভদ্রলোক বিশাল খামারের মালিক। খামার আমজাদ সাহেবের জায়গার অর্ধেকটাতেও চলে এসেছে। ক্রেতা লোকটা ততদিন রেজিস্ট্রিতে যাবেন না যতদিন জমি পরিষ্কার ঝামেলামুক্ত না হয়। এটাই স্বাভাবিক। কোনো ক্রেতাই টাকা পয়সা খরচা করে ভেজাল জমি কিনতে আসবেন না। মেজ চাচা আমজাদ সাহেবকে জমি দিতে রাজি নন। তিনি বলেছেন আমজাদ এখানে থাকে না, জমির দেখভালও করে না। তাছাড়া ও তো দিনাজপুর একটা জমি পেয়ে সেখানে বাড়ি করে বসবাস করছে। তাহলে এখানে আবার কিসের জমি পাওনা? কোনো জমি পাবে না ও এখানে। সেদিন যখন আমজাদ সাহেব গেলেন সেখানে সালিশ বিচার করে অবশেষে রায় এলো, খামার হবার পরেও আমজাদ সাহেবের জমির যে অর্ধেক খালি পড়ে আছে সেইটুকু তিনি পাবেন। বাকিটার আশা ছাড়তে হবে। তাতে যে অর্ধেক বাকি আছে সেইটুকু দিতে রাজি হয়েছেন আফজাল সাহেব। বাকি যেটুকুতে ওনার খামার রয়েছে সেইটুকু উনি দেবেন না। এই নিয়ে বেশি ঝামেলা করলে বাকিটুকু দেবেন না বলে হুমকি দিয়েছেন। আমজাদ সাহেব কেবল দীর্ঘশ্বাস ফেলেছেন। তার শুধু একটা কথাই মাথায় এসেছে, জোর যার মুল্লুক তার। প্রতিদিন পাওনাদারেরা আসছে বাড়িতে। আব্বুর শুকনো মুখটা অন্তুর কলিজা ছিদ্র করে বিচ্ছে। আত্মমর্যাদা সম্পন্ন মানুষটা কেমন মিয়ে যান পাওনাদারদের সম্মুখে। মেজ চাচার দাবি আমজাদ যেহেতু এখানে থাকে না, ওর এখানকার জমিতে কোনো অধিকার নেই। তিনি নেহায়েত ভালো মানুষ বলে অর্ধেকটা তাও দিচ্ছেন। এসব শুনে অন্তুর রক্ত টগবগিয়ে উঠেছে। নিম্ন মধ্যবিত্তদের জীবনযাত্রার মান এমনই হয়। এসব বুঝিয়ে সান্ত্বনা দিয়েছে নিজেকে। জীবনটা জটিলতা আর ধ্বংসত্রাসে ভরপুর হয়ে উঠছে। সেই জীবনে এমন তো কোনো পাপ করেনি যার প্রতিদান স্বরূপ এত কঠোরতা প্রাপ্য। আম্মু চেঁচিয়ে ডাকছে। অন্তু অতিরিক্ত অন্যমনস্ক। বারবার ডেকে তার হুঁশ ফেরাতে হয়। আম্মুর কাছে গিয়ে বলল, কি হয়েছে? রাবেয়া বেগম রোদে কুমড়ো বড়ি শুকাতে দিয়েছিলেন, তা তুলছেন বসে। তোর বাপ ডাকতেছে, যা শুনে আয়। তোরে ছাড়া বেহুশ হয় ওই লোক। দূরে থাকিস কেন? ঘরে ঢুকতে সুরমা তোর মিশ্রিত একটা সুগন্ধ এসে নাকে ঠেকল। আব্বু আসরের নামাজ শেষে জায়নামাজে তসবি গুনছেন। অন্তু এগিয়ে গিয়ে মেঝেতে বসতে অগ্রসর হয়। আমজাদ সাহেব বাধা দিলেন, তুই বিছানায় বস, আমি এই বসাতেই মাগরিব পড়ে উঠব। আজ আর মসজিদে যাব না, শরীর খারাপ। অন্তু কোনো কথা শুনল না। আব্বু নিচে বসে থাকলে সে কিভাবে পা তুলে বা ঝুলিয়ে বিছানায় বসতে পারে? আব্বুর পাশে পা গুটিয়ে মেঝেতে বসে পড়ল। আমজাদ সাহেব কিছুই বললেন না। অন্তু জিজ্ঞেস করল, শরীর ভালো তোমার? আছে ভালোই, আলহামদুলিল্লাহ। কি শুদ্ধতম চেহারা, এক থুতুনি চাপদাড়িতে হালকা পাক ধরেছে। মেহেদির রং উকি দিচ্ছে। গভীর চোখ, পুরো ঠোঁটের বিশালদেহী মানুষটা। ভারী গম্ভীর কণ্ঠস্বর। এক পা গুটিয়ে বসেছেন, সেই পায়ের নখে কালো দাগ। অন্তু তাতে হাত বুলিয়ে বলল, কোথাও ব্যথা পেয়েছিলে? রক্ত জমেছে নাকি নখে? আমজাদ সাহেব বললেন, ব্যথা পাওয়ার কথা মনে পড়ছে না, তবে ওখানে একটু ব্যথা আছে। অন্তু আব্বুর নখে আঙুল বোলালো। বাড়িতে কি হয়েছে রে অন্তু? অন্তু বাচ্চাদের মতো হাসল। সব ঠিকঠাক আছে। কি হবার কথা ভাবছ? প্রেশার হাই হলে সুখ লাগে তোমার? আমজাদ সাহেব গম্ভীর স্বরে বললেন, তুই আমার মা না, আমি তোর বাপ। হুঁশিয়ারি করছিস আমার সঙ্গে? অন্তু আরও খানিকটা হেসে ফেলল। করতেই পারি, তুমি ওল্ড জেনারেশনের লোক, তোমাকে ঘোল খাওয়ানো কোনো ব্যাপার নাকি আমার কাছে? আমজাদ সাহেব বললেন, বিয়ে শাদি করবি না তাই বলে? অসহায় মুখে তাকালো অন্তু। তুমিও আব্বু? কাকে বিয়ে করব? ভাবি রানা ছেলেকে, নাকি আম্মার কাছে আসা ঘটকদের পাত্রদের মাঝে কাউকে? আমজাদ সাহেব কিছুই বললেন না। অন্তু আনমনে বলল, আব্বু, সামনের দিনগুলো খুব খারাপ যাবে, তাই না? আমজাদ সাহেব চোখ মেলে তাকালেন। তোকে বলেছি কোনো কিছুকে পাত্তা দেওয়া যাবে না। জীবন একটা চক্র রে অন্তু।
সোজা ভাষায় বললে বৃত্ত। কোনো এক বিন্দু থেকে একই রেখা বরাবর যতটা আগে এগোবি, রেখাতে চক্রাকারে ঘুরে সে প্রথম বিন্দুটা ঠিক তত নিকটে আসতে থাকবে। ঠিক যেমন রাত যতটা গভীর হয় সকাল তত নিকটে আসে, কষ্টের যত গভীরে ঢুকবি সুখ ঠিক ততটুকুই কাছে আসবে। সুখের ক্ষেত্রেও তাই। সুখের মাঝে যতটা মজে যাবার সুযোগ পাওয়া যাবে, দুঃখকে ঠিক ততটাই কাছে কল্পনা করে প্রস্তুত থাকতে হবে। কিছুই চিরস্থায়ী নয়। অন্তু অভিভূতের ন্যায় চেয়ে রয় আব্বুর দিকে। 50 মানুষটা প্রতিক্ষণে অন্তুকে মুগ্ধ করতে তৎপর। চোখের শীতল অভিজাত চাহনি, মুখের শুদ্ধতম গাম্ভীর্যতা। সুখ কি আব্বু? আমজাদ সাহেব বললেন, সুখ কেবলই এক কল্পিত তত্ত্ব। দুঃখের সাপেক্ষে আপেক্ষিক বৈপরীত্যের কল্পিত তত্ত্বকে সুখ বলে। অর্থাৎ শতভাগ দুঃখের মাঝ থেকে যতটুকু দুঃখ বিয়োগ হবে, ওই বিয়োগফলটাই সুখ। আর কেউ দুনিয়ার শতভাগ সুখী নয়, আবার দুঃখীও নয়। মাথা নত করে হাসে অন্তু। তার সৌভাগ্য কি তার বাপ নয়? আব্বু, মেজো কাকার সাথে ঝামেলায় না জড়িয়ে আম্মুর বাপের বাড়ির জমিটা বিক্রি করে পাওনাদারদের দিতে পারতে না? জানা নেই কি হবে ওখানে। কাকা ভালো মানুষ না। উনি যে কোনো রকমের বিশ্রী তামাশা করতে দুইবার ভাববেন না। প্রতিদিন পাওনাদারদের এই ঘোরাঘুরি আমার চোখে ভালো লাগছে না খুব। আমজাদ সাহেব স্মিত হাসলেন। আমার লাগছে? অন্তু সপ্রতিভ স্বরে বলল, আমার চেয়ে বেশি লাগছে, আর সেটাই পীড়া দিচ্ছে আমাকে। তুমি কেন সহ্য করছো এসব? আম্মুর দত্তরের জমিটা। আমজাদ সাহেব ডেকে উঠলেন, অন্তু, তোর মাকে যেদিন বিয়ে করে আমার ঘরে নিয়ে এসেছিলাম সেদিন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম, তোর মায়ের বাকি জীবনের সমস্ত ভার আমি বইব। তার খাবার, কাপড়, থাকার জায়গা, চিকিৎসা সবের দায়িত্ব আমার। তাহলে সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ঋণ করি, সেই ঋণ পরিশোধের দায় কার? তার বাপের বাড়ি থেকে সে কি পেয়েছে না পেয়েছে সেটা দেখার আমি কে? কতটুকু যুক্তিযোগ্যতা? যতদিন বেঁচে আছি অন্তত ততদিন তো না। এমনকি মরার পরও তার একটা ব্যবস্থা করে যাওয়া আমার কর্তব্য। তা পারবো কিনা জানা নেই। তাহলে তার ভরণ পোষণের খরচা করা টাকার ঋণ তার বাপের কাছে পাওয়া জমির পয়সায় কি করে পরিশোধ করি? এমনিতেই তাকে জীবনে ভালো তো রাখতে পারিনি আমি। এমন কিছু রেখেও যেতে পারবো না যা দিয়ে আমার অবর্তমানে তার খুব চলবে। তখন ঠিক ওই জায়গা বিক্রি করেই চলতে হবে হয়তো তাকে। এটা আমার কর্তব্যে খেলাপি না। মরার পরেও কর্তব্যের হেরফের হবে। বেঁচে থাকতেও যদি তাই করি। আমজাদ সাহেব একটু থেমে আবার বললেন, আমি তোর মায়ের কাছে এমনিতেও ঋণী, খুব ভার এই ঋণের। আমার ছেলের উপর সেই শখ আমি রাখতে পারি না যে সে তার মা আর তোকে দেখবে। অন্তু হাসল। ছেলের উপর ন্যায্য ভরসা রাখাকে শখ বলছেন এই লোক। মানুষটা ব্যাপক অদ্ভুত আত্মসম্মানী। আগামী দিন বিচার আছে, আশা রাখা যায় ভালো কিছুই হবে। গ্রামের মাতব্বররা আবার সালিশ ডেকেছে, জমি পেয়ে যাব, বিক্রি হয়ে যাবে, পাওনাদার আর আসবে না, তুই চিন্তা করিস না। আর কথা বাড়ায় না অন্তু, ভাবনায় ডুবে যায়। রাবেয়ার ভাগ্য নাকি কোনো নেকির ফল। মূর্খ সরল সহজ নারীটা হুটহাট তার আব্বুকে কোন কপালে পেয়ে গিয়েছিল। কি করলে এমন কাউকে এই শেষ বেলায় এমন শক্তিমান ছায়ার মতো পাওয়া যায়? হুট করে অন্তুর ভেতরে অদম্য এক শখ অথবা আকাঙ্ক্ষা জাগল। তার জীবনে এমন কেউ কি আসতে পারে না? ভাবি জিজ্ঞেস করে, তোমার কেমন সঙ্গী চাই? ভাবি বা আম্মা বোঝে না তার একজন এমন কর্তব্যপরায়ণ পুরুষ চাই, যে একরাশ প্রশান্তি এবং এক বুক আত্মমর্যাদার চাদরে মোড়ানো। এক মুঠো নিঃশ্বাস সুখ হবে। সম্পদ ছাড়া যে পুরুষরা কর্তব্যপরায়ণ তারা স্বর্গীয়। এই তো আব্বু। সংকটেও যে এমন সব কাব্যিক কর্তব্যের বর্ণনা দেয় নিজের অর্ধাঙ্গীকে নিয়ে মেয়ের কাছে। মাগরিবের আজান হলো। রাবেয়া ঘরে ঢুকলেন। আমজাদ সাহেব জায়নামাজের উপর উঠে দাঁড়িয়ে হাত বেঁধেছেন। রাবেয়া এসে পাশে দাঁড়ালো। অন্তু এই সুখময় সুযোগ ছাড়তে চাইল না। আব্বুর বাথরুমে অজু করে এলো। আছি অদ্ভুত সঙ্গীদের মাঝে দাঁড়িয়ে মালিকের সামনে মাথা নোয়াবে।
আম্মু আব্বুর তুলনায় বেশ খাটো, লম্বা চওড়া অভিজাত 90 দশকের নায়কদের মতো আব্বুর পাশে আম্মুকে কি বেমানান লাগছে। আবার হাসলো অন্তু। উহু, এই দুজনকে বেমানান লাগতে পারে না। এরা রবের সৃষ্ট জুটিদের মাঝে একজোড়া। দুজনে পাশাপাশি দাঁড়িয়েছে রবের সম্মুখে ঝুঁকতে, কাঁধে কাঁধ মেলেনি, উচ্চতায় উচ্চতা মেলেনি, অথচ মনের মিল অসীম। অন্তু সব ভুলে বুক ফুলিয়ে একটা ফুরফুরে শ্বাস ফেলে আব্বুর পাশে গিয়ে দাঁড়ালো। আব্বু নীরবে তার জন্য নিজের এক পাশের জায়গাটা ছেড়ে নামাজে দাঁড়িয়েছে। অপর পাশে রাবেয়া বেগম। ইলেকশন এগিয়ে আসছে, প্রতীক বের হবে দিন দুয়েকের মাঝেই। গতকাল সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে, ব্যস্ত সময় কাটছে হামজার। জয়ের দৌড়াদৌড়ি বেড়েছে। সকাল 10টা বাড়ির মেয়েরা রান্না শেষ করল। পুরুষগুলো জাগেনি তখনও। শাহানা বললেন, এই যাও তো রিমি, দেখো তোমার শ্বশুর উঠল নাকি। রিমি দুটো নোংরা প্লেট সিঙ্কে রেখে বলল, শ্বশুর আব্বা এমনিতেও এখন উঠবে না আম্মা, আমি ওনাকে ডেকে আসি। সকাল সকাল ডাকতে বলেছিল, 10টা বেজে গেছে। রিমি বের হবার সময় তরু ঢুকলো রান্নাঘরে। শাহানা তরুকে জিজ্ঞেস করলেন, জয় উঠেছে? তরু মাথা নেড়ে না জানিয়ে ভাতের গামলাটা নিয়ে ডাইনিং টেবিলের দিকে গেল। রিমি রুমে ঢুকে জানালার পর্দা ঠেলে কাজ সরিয়ে দিল। হামজা উপর হয়ে শুয়েছিল। মুখ কুঁচকে নড়ে চড়ে উঠল। কি করছো রিমি? পর্দা টেনে দাও। ঘুম জড়ানো পুরুষের কণ্ঠস্বর এতটা মোহনীয় হয়, তা কি জানে এরা? নিজের মনেই আওড়ালো রিমি। তার চেয়ে বয়সের পার্থক্য একটু বেশি লোকটার, অথচ রিমির লোকটাকে একটু ভয় করে না, সংকোচ হয় না, খারাপ লাগে না। দাড়ি গোঁফ বেড়েছে লোকটার, নিজের যত্নে গাফলতি করছে ব্যস্ততায়। 3 কোয়ার্টার প্যান্ট পরনে শুয়ে থাকা এই লোককে তার পার্টির ছেলেরা এভাবে দেখলে কি নেতা মানবে? ছোট যুবকের মতো লাগছে। নেতাবাবু, আপনার নির্বাচন তো ফুরিয়ে গেল, উঠুন জলদি। আমার আর মেয়রের বউ হওয়া হলো না। চোখ খুলে তাকালো হামজা। চোখের কোণে লালচে হয়ে আছে। তুমি খুব ক্ষমতা লোভী বউ। আমার লোভ নেই, তোমার আছে আমার নেতাগিরির লোভ। আর এর ফলে আমার হাতে তোমার গর্দান যেতে পারে যে কোনো সময়। রিমি বসলো হামজার উরুর উপর। অহংকারী ভঙ্গিতে গলা জড়িয়ে ধরল হামজার। এরপর কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, ঠিক ধরেছেন। ক্ষমতাহীন পুরুষ আমার কাছে মৃত খরগোশের সমান। বাপ ভাইদের দাপট করে বেড়াতে দেখে বড় হয়েছি আমি। পৌরসভার সাবেক মেয়রের ভাইয়ের মেয়ে আমি। আব্বু উপজেলা চেয়ারম্যান, তাদের এক কথায় জেলা কাঁপতে দেখেছি। বউ হয়ে এলাম যার ঘরে, তার কথায় যদি এরিয়া না কাঁপে, ভেতরটা সন্তুষ্ট হবে কি দিয়ে? যখন এসেছি আপনার হয়ে, তখন আপনি কেবল ছিলেন ছাত্রলীগের নেতাকর্মী। ধীরে ধীরে আপনার উন্নতি দেখব, সাথে আমার পদবিও। এই আশাই তো প্রতিটা বেলা গুনছি। নয়তো সেদিন আপনিই কেন? কারণ সম্ভাবনা আছে আপনার মাঝে। আব্বুর বয়স যাচ্ছে, চাচার রিটায়ার নিয়েছে। কার ক্ষমতায় বুক ফুলাবো আমি? আপনার নেতাবাবু। তোমাকে সবসময় শাড়ি পরতে বলেছি না? রিমি উঠে দাঁড়িয়ে বিছানা থেকে হামজার টি শার্ট কুড়িয়ে নিল। হামজা বলল, আমার একটা পাঞ্জাবি বের করে দাও, তাড়াতাড়ি বের হতে হবে। জয় উঠেছে নাকি? জয় কোনো সময়ই ঘরের দরজা আটকে ঘুমায় না। রাতে তার টাল হয়ে পড়ে থাকার অভ্যেস আছে যেহেতু, ওই অবস্থায় কবির বা লিমনকে ধরে কোনো মতে রুমের সামনে পৌঁছে দিয়ে চলে যায়। হামজার চোখে পড়া যাবে না। তরু রুমে ঢুকল। রুমটা অন্ধকার হয়ে আছে। না ডেকে আগেই আলো জ্বালালো। এক্ষুনি উঠে থাপ্পড় মারতে পারে একটা। লুঙ্গি পরনে আর শার্টটা পরে আছে দরজার ডান পাশে ঝুড়ির উপর, সেখানে ঝুলছে সেটা। হাতঘড়ি এখনো হাতে। ওয়ালেট নিশ্চয়ই পকেটে। তরু বিছানার পাশে গিয়ে ঝুঁকে বসল। আলগোছে হাতঘড়িটা খুলল। পকেট থেকে ওয়ালেট বের করল। নাকে দুর্গন্ধ এসে ঠেকছে জয়ের মুখ থেকে। পুরো ঘরেও একটা ভ্যাপসা গন্ধ ছড়িয়ে আছে। উঠে দাঁড়িয়ে বোতল খুঁজল, পেল বেডসাইড টেবিলের এক পাশে।
বাঁকা হয়ে পড়ে আছে। জয় ভাইয়া, শুনছেন? সকাল হয়েছে, ডাকছে আপনাকে হামজা ভাইয়া। জয় ভাইয়া। জয় চোখ বুজেই উঠে বসল। এক কাপ কড়া করে চা বা ব্ল্যাক কফি আন, শালার হ্যাংওভার কাটছেই না। জয় তরুকে কি চোখে দেখে জানা নেই তরুর, সব সময় আদেশ ধমক ভয়ের উপর রাখে। জয়ের আচরণ খিটখিটে, তরু বেশ ছোট জয়ের। হামজার খালার মেয়ে তরু, জয় সেই হিসেবে তরুর খালার ননদের ছেলে। জয়ের যে দায়িত্বশীল একটা লুকানো আচরণ প্রকাশ পায় তরুর উপর, সেটা তরু দেখেছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসার সময় তরুর জন্য যা চোখে লাগে কিনে আনে, ডেকে হাতে দেয়। মন খারাপ থাকলে কাছে ডাকলে ধমকে জিজ্ঞেস করে, মুখ থুবড়ে আছিস কেন? জামাই মরছে? এবার ঢাকা থেকে ফেরার পথে দুটো তাঁতের শাড়ি এনেছিল সাথে করে। একটা রিমিকে দিয়েছে আর একটা তরুর। তরুর ঝুমকো দুল খুব পছন্দের, সাথে 2 জোড়া কালচে রঙা দুলও ছিল। মাথা ব্যথা করলে মাথা টিপে দেওয়া থেকে শুরু করে মাঝে মধ্যে অসুস্থ জয়ের পাশে সারা রাত জেগে সেবা করার দায়িত্বটুকুও তার। কোনোদিন ভুল করে বসেনি জয়। ভুল হবার আগেই ছিটকে সরিয়ে দিয়েছে তরুকে। অসুখের ঘোরে কখনো কখনো রুম ছেড়ে বের হয়ে গিয়েছে হোটেলে নিজেকে শান্ত করতে। তরু জানে না নিজের শারীরিক চাহিদার খাতিরে জয় তাকে কাছে টানলে সে জয়কে ঠেলতে পারত কিনা ভাবলে একটা শিহরণ ছড়িয়ে যায় দেহ মনে। জয় ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ফোন টিপতে টিপতে তুলির রুমে ঢুকল। বালিশে হেলান দিয়ে পাটান করে বসে আছে তুলি। জয়কে দেখেও দেখল না। বিছানায় বসে কম্বলটা ফেলে দিল মেঝেতে, না ফেলে দিব্যি বসা যেত। রাতে খেয়েছিস? তা জেনে তোর কি, এখন যা। কথা বলতে ইচ্ছে করছে না। তুলির গম্ভীর চেহারা। কি আশ্চর্য আশা তোর, তুই বললি আর জয় তা মেনে চলে গেল। ইচ্ছে থাকলেও যাব না, কারণ তুই যাইতে বলতেছিস। এখন তেরামি না করে যা তো জয়, ভালো লাগছে না। আর তো কারো ভাতারের সাথে ঝামেলা হয় না, রাইট? তোর মতন এমন ঢ্যাং ঢ্যাং করে বাপের বাড়ি এসে স্যাস্টার মতো পড়ে থাকে না তারা। বিছানার উপর থেকে একটা কুশন তুলে ছুঁড়ে মারল তুলি। আমার বাপের বাড়ি আমি এসেছি, তোর কি তাতে? তুইও তো বাপের সম্পত্তি ফেলে এসে মামার বাড়ি পড়ে আছিস স্যাস্টার মতো। হাসল জয়। আমি কি তোর মতো স্বামীর সাথে কামড়াকামড়ি করে অসহায় হয়ে উঠে এসেছি? বাপের অগাধ সম্পত্তি পড়ে আছে, তারপরেও তোর বাপের এই ভাঙ্গারি মার্কা বাড়িতে এসে পড়ে আছি। তোমার বাপ মা এমন পীর বুঝে কেন? আমি মরলে কনবানেগা করপতি সিস্টার। একটা লাথি মারি তোর ঘাড়ের উপর, তার আগে বের হ আমার রুম থেকে। মন মেজাজ ভালো নেই এমনি। তোর রুম? এটা তোর রুম কেমনে? সেই কবেই তো তোরে কালটি করছে মামা। তুলি করুণ দৃষ্টিতে তাকালো জয়ের দিকে। আমার ভালো লাগছে না জয়, তো আমি কি করব? ক্ষণকাল বাদে তুলির কণ্ঠস্বর কাঁপল। আমার মেয়েকে কোল থেকে কেড়ে রেখে বলে, তুই যেখানে যাবি যা, মার খা গিয়ে। আমার মেয়ে যাবে না তোর মতো খানকির সাথে। আমি সেই বাড়িতে কিভাবে আবার যাব জয়? জয়ের অভিব্যক্তির পরিবর্তন হলো না। এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করল, মামাকে বলেছিস? আব্বুকে কি বলবো? আরও চিন্তা করবে। সামনে ইলেকশন, এখন আমার ঝামেলা কি করে চাপাই তার উপর। সাহেব জানে, হামজা ভাই অল্প জানে। কি চাচ্ছিস তুই এখন? মাথা নিচু করল তুলি। আমি কি চাইব? আমার ছোট্ট মেয়েটাকে দেখি না কতদিন হলো। কিভাবে আছে কিচ্ছু জানি না। কান্নায় ভেঙে পড়ল তুলি। জয় বিরক্ত হয়ে ধমকে উঠল, এই থামা তো, প্যান প্যান না করে ক কাহিনী কি? সকাল সকাল তোর কাউ কাউ শুনতে আসি নাই। তুলির সুন্দরী শরীরের বিভিন্ন স্থানে কালশিটে দাগ বোঝা যাচ্ছে। দেহের রং ফর্সা হবার ফলে আরও বেশি বোঝা যাচ্ছে। ফর্সা মুখের উপর চোখের নিচের কালি খুব চোখে বাজছে। জয় গম্ভীর হলো। কি হয়েছে? কিছুক্ষণ সময় নিল তুলি। কাঁদছেও না। জয় তার দুঃখ শুনে সমবেদনা জানাবে না, না সান্ত্বনা দেবে নরম সুরে আদুরে কণ্ঠে বোঝাবে। তবুও সকল দুঃখ শোনার দাবিদার সে।
বাসি পেটে ঘরের মধ্যে সিগারেট জ্বালিয়ে মন ভরে টানছে আর হাঁটু দোলাচ্ছে। তুলি অনেকক্ষণ চুপ করে থেকে বলল, যা এখান থেকে। সীমান্তর নাম্বারটা দে। না, দরকার নেই। আমি কথা বলে নেব, তুই শান্ত হ, মিটিয়ে নেব আমি। আচ্ছা, আর কাঁদছি না জয়। জয় তাকালো তুলির দিকে। এখন ঠাটিয়ে দুটো চর মারতে দ্বিধাবোধ করবে না জয়। সেই সভ্যতা বা আদব নেই ওর মাঝে। হোক বড় বা ছোট, হাত উঠে যায় খুব সহজেই। তুলি নম্বর বলল। ফোনের নম্বর তুলে জয় উঠে দাঁড়িয়ে বলল, খেতে আয়। আমার এখন খিদে পায়নি, পরে খেয়ে নেব। তুই খেয়ে বের হ। জয় বের হয়ে যেতে যেতে বলল, দ্বিতীয়বার আর কেউ ডাকতে আসবে না, আর না আমি রিপিট করব। ব্রাশ করে এসে যেন টেবিলে পাই তোকে। হামজা আর জয় বাড়ি থেকে বের হলো দুপুর 12টার দিকে। কবির গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মোড়ের উপর। এই পথটুকু হেঁটে যেতে হবে। রাস্তায় হাঁটার সময় এক মহিলা এগিয়ে এলো ওদের দিকে। দুজনে সালাম দিয়ে জিজ্ঞেস করল, কেমন আছেন চাচি? চাচি বললেন, ভালা আছি বাপ। তোমার আব্বাই যে কইছিল একখান বিধবা ভাতার কাট কইরা দিব, সকলে পাইছে, আমি খালি পাই নাই। জয়ের দিকে তাকালো হামজা। জয় রোদ চশমাটা খুলে বলল, আপনি কাল সকালে আসবেন আমাদের বাড়িতে। ওগুলো আমার কাছে দিয়েছে হামজা ভাই, আমিই দিয়েছি সকলকে। কয়েকজনেরটা রয়ে গেছে, ওর মধ্যে আপনারটাও আছে। মহিলা সন্তুষ্ট মনে চলে গেলেন। এগোতে এগোতে ছোট দুটো ছেলে সালাম হাতে কপাল ঠেকিয়ে সালাম ঠুকলো দুজনকে। এলাকার ফার্মেসির দোকানদার হামজাকে ডেকে বলল, এই রাস্তায় তো আর হাঁটা যায় না বাজান, একটু বৃষ্টি হইলেই কাদা পানি প্যাক প্যাক করে। রাস্তার কাজ কবে ধরবা হামজা? হামজা হাসল, এই তো কাকা, নির্বাচনের ঝামেলাটা মিটলে আর কষ্ট করতে হবে না আপনাদের। রাস্তার কাজ এই রাস্তা দিয়েই শুরু করব ইনশাআল্লাহ, এলাকার মানুষ সবার আগে। আর এমনিতেও শীত নামানোর বৃষ্টি, এসব শীত এসে গেছে অলরেডি। এখন আর বৃষ্টি বা কাদা হবে না কয়েক মাস। গাড়িতে উঠে বসলো দুজন। হামজার সামনের সিটে উঠতে গেলে জয় এসে হানা দিল, তুমি পেছনে যাও, আমি এখানে বসবো। হামজা বিরক্ত হয়ে বলল, আমাকে বিরক্ত করতেই জন্মেছিস তুই এই জনমটা। তুই বড় হবি না এই জীবনে। চান্স নাই ব্রো। কথা না বলে পেছনে যাও তো, রোদে গা পুড়ছে আমার। গাড়ি চলছে মেইন রোড ঘেঁষে। হামজা জিজ্ঞেস করল, সেদিন তোদের গাড়ির কি হয়েছিল শুনলাম? জয় গম্ভীর হলো, কার জানি চুলকানি উঠছে মনে হয় আমাকে নিয়ে, একটু মলম লাগানো দরকার। তবে তার আগে হারামির বাচ্চাটার ঘা খুঁজে পাওয়া দরকার। হামজা গাড়ির কাজ টেনে দিয়ে বলল, বাবাকে আবার ডেকেছিল থানায়, এরপর থানায় ডাকা হলে তুই সঙ্গে যাবি। মাথা ঝাঁকালো জয়, অসম্ভব। ওই পুলিশ শালাদের এক একটা মশার কয়েলটায় প্রশ্নে আমার মাথা 550 ডিগ্রি সেন্টিগ্রেড গরম হয়। হাঙ্গামা হবে আমি গেলে। হামজা মুখ শক্ত করল, শুয়োরের বাচ্চা, মাইর খাবি। বলি সবসময় ঠান্ডা মাথা নিয়ে চলবি। রাজনীতি একটা কৌশলগত চক্র, সেখানে তোরই ওভার টেম্পার মাথার জন্য জীবনেও তোর উন্নতি হবে না। সাথে আমি তো রোজ ডুবছি। আমার সামনে আমার বদনাম করছো তুমি? হামজা চট করে হেসে ফেলল, আমি তোর পেছনে। কবিরও হেসে উঠল। সিটে মাথা ঠেকালো জয়। চোখ বুজে জিজ্ঞেস করল, গন্তব্য কোথায় সাহেব? মেয়র সাহেবের বাড়ি যাচ্ছি। জয় দেহটা এলিয়ে দিল সিটে। মারির দাঁতের আগায় জিহ্বা ঘুরিয়ে হেসে মাথা ফেরালো পেছনে। ছেলে বড় হয়েছে ভাই, রাত হলেই ক্ষুধা লেগে যায় শরীরে। তোমরা একটা ব্যবস্থা করছো না? কবির জিহ্বা কামড়ালো, লজ্জা শরম কোন হকারের কাছে বেচে বাদাম খাইছেন ভাই? আপনার কি ব্যবস্থা করবে হামজা ভাই? 12 থালায় খাওয়া লোককে একটা বিয়ে দিলে পোষাবে? বিয়ে করবেন আপনি? ওহো, লাইফটাকে এখনও চেস করার আছে, এত সকালে বলি হওয়া ঠিক না। হামজা সিগারেট ধরালো, তুই আসলেই মেয়েবাজি শুরু করেছিস জয়, আমার বিশ্বাসই হয় না। কবির হো হো করে সকলের সামনে হাসল।
খপ করে হামজার ঠোঁটের ভাঁজ থেকে সিগারেটটা কেড়ে নিজের ঠোঁটে গুজে অস্পষ্ট স্বরে বলল, গুজব ওসব, আমি একজন ভালো লোক। তরুর ব্যাপারে ভেবেছিস কখনো? হুট করে গাড়ির কাঁচ তুলে এসি অন করে দিল জয়। হামজা তৎক্ষণাৎ একটা থাবড়া মারল জয়ের কাঁধে। মারার আরও বহু প্ল্যান আছে, এভাবে মারলে পাপ বেশি হবে তোর। কেসে উঠল হালকা। জয় বলল, তাই বলে তরুর দিকে নজর গেল তোমার? তুই আগে জানালার কাছ নামা, শ্বাস আটকে মরে যাব। ধোঁয়া জমে গেছে ভেতরে, ঠান্ডাও লাগছে। সিটে মাথা এলিয়ে দিল জয়। মরলে লাভ সবচেয়ে বেশি আমার। এবার মেয়র পদ আমার কনফার্ম। তোমার পাশে জানালা খোলো। কবিরকে বলল, এসি অফ কর বাল। কবির আচমকাই ব্রেক কষল। জয় নেমে দাঁড়ালো। লম্বা শরীরে সাদা লুঙ্গি জয়ের। হামজা নেমে শাল চাদরটা গায়ে পেঁচিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। সৈয়দ মুস্তাকিন মহান দাঁড়িয়ে আছে পকেটে হাত গুজে। শীত ভালোই পড়ে গেল হবু মেয়র সাহেব, কি বলেন? মুস্তাকিনের পাশে কয়েকজন আইন কর্মকর্তা দাঁড়িয়ে। হামজা হাসল। মেয়র সম্বোধন করে কি অপমান করতে চাইছেন, নাকি আগাম শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন? আসলেই বুঝতে চাপ পাচ্ছি। মুস্তাকিন হাসল। হাসি মুখে যখন বলেছি শুভেচ্ছা বার্তায় ধরে নিন। রাস্তায় রাস্তায় পোস্টার সাটার কাজ শুরু হয়ে গেছে, শুভকামনা আপনার জন্য। হাত মেলালো দুজনে। হামজা হাতটা ছাড়িয়ে বুকে রাখল হাসি মুখে। মুস্তাকিন মহান বিনা কাজে শুভেচ্ছা জানাতে তো আর মাঝপথে বয়ে আসেনি। হামজা সাহেব, দেখুন, লোকের মুখে যা রটে তাই নাকি ঘটে, যদিও এসব কথার কথা। তবুও লোকের এত জোরালো সন্দেহ কেন আপনাদের উপর? এই ব্যাপারে আগেও কথা হয়েছে, তবুও বারবার আসলে বিষয়টা এসে এখানেই ঠেকে যাচ্ছে। হামজা সোজা হয়ে দাঁড়ালো। দেখুন অফিসার, আপনি কতটা ঠিক বলেছেন বা একটু বাড়িয়ে জানি না। লোকের কতটা সন্দেহ আমাদের উপরে তা আসলে মেপে দেখার সময় পাইনি ইলেকশনের ঝামেলায়। তবে ততটাও হবে না জানি, যতটা বোঝাতে চেষ্টা করছেন আপনি। লোক টুকটাক ভালোই বাসে আমাকে। রাজনৈতিক দলে যেহেতু আছি, প্রতিদ্বন্দ্বীহীন অবশ্যই নই। মূলত যে জমিজমা সংক্রান্ত ব্যাপার ওই পরিবারে ঘটেছিল তার বিচার আমি আর জয় করেছিলাম। সর্বশেষে সময় দিয়েছিলাম কিছুদিন। মানুষ সমস্যায় পড়ে জমি বিক্রি করতেই পারে, ওরা আবার তা ফেরত নিতে চেয়েছিল। কিন্তু সময় পার হয়ে গিয়েছিল, তবু আমি আরও কিছুদিন সময় দিয়েছিলাম। এর মানে এটা কিভাবে হয় যে একটা ছোট্ট 15 বছর বয়সী মেয়ে, যে হয়তো আমার বোনের সমান, তাকে এমন নৃশংসভাবে? মাথা নাড়ল হামজা। যুক্তিতে মেলে আসলে, কিন্তু এখন একটা বড় কাজে হাত লাগিয়েছি। লোকের চোখে এমনিই পড়ে গেছি, যেমন বিপক্ষ দলগুলোর চোখে, তেমন সাধারণ মানুষ একটা ছুতো পেলে ছাড়ছে না। বোঝেন তো, রাজনৈতিক নেতাদের সাধারণ মানুষ কোনো কালেই ভালো চোখে দেখেনি, কারণ তাদের চাহিদা অপূর্ণ রয়ে যায় বহু। মুস্তাকিন রোদ চশমাটা চোখে আটকালো। দারুণ সুদর্শন একজন পুরুষের খেতাব পাওয়ার মতো সবই আছে তার মাঝে। হামজা কথার মারপ্যাচে দারুণ দক্ষ এবং সুবিন্যস্ত কথার কৌশল। এত কম সময়ে এত জনপ্রিয়তা এবং পরিচিতি নিয়ে রাজনীতি দাপিয়ে বেড়াচ্ছে। মুস্তাকিন প্রশ্ন করল, আপনি বিপক্ষ দল বলতে কি বোঝাতে চাচ্ছেন? সেই বিষয়টা ক্লিয়ার করুন। এখানে আপনাদের এভাবে বেশিক্ষণ ধরে রাখাটা ঠিক হবে না। সাথে আমার নিজেরই গা জ্বলছে, দ্রুত কথা সেরে নিই। হামজা বলল, আমার চাচা শ্বশুর, মানে সাবেক মেয়র সাহেব। এবার তাকে হারিয়ে আমাকে জিততে হবে। সে কোনো কালই আমাকে ভালো চোখে দেখেনি, না এখন দেখছে। মুস্তাকিন প্রশ্ন করল, তা কিসের ভিত্তিতে বলছেন? হামজা হাসল। সেদিন জয়কে ডেকেছিলেন তিনি নিজেই। এরপর হঠাৎই জয়ের গাড়ির সামনে বিপজ্জনকভাবে একটা বোঝাই ট্রাক চলে এসে মেরে দিতে দিতে বাঁচিয়ে চলে গেছে। এটাকে কিভাবে ব্যাখ্যা করব? এসব আমাদের সাথে হতেই থাকে, তবে এটা কাকতালীয় ছিল না অফিসার। আপনাদের গন্তব্য এখন কোথায়? মেয়র সাহেবের সাথেই দেখা করতে যাচ্ছি। মুস্তাকিন হাসল।
সেদিনের ঘটতে যাওয়া অ্যাক্সিডেন্টের দায় মেয়র সাহেবকে দিয়েছেন নাকি সেই হিসেব চুকাতে যাচ্ছেন? হামজা হাসল নিঃশব্দে। তার তলোয়ারের মতো রাজকীয় অভিজাত গোফের সরু প্রান্ত পাক খেয়ে গেল হাসির দমকে। মোস্তাকিন আবার বলল, আচ্ছা, পরে টরে একবার কার্যালয়ে আসুন। এখানেই রোদে গা পুড়িয়ে কথা জমছে না, অনেক তথ্যের প্রয়োজন। মানছি এখন ব্যস্ত আপনারা, তবে তবু একটু আসুন সময় করে। চলি এখন। হাত মিলিয়ে গাড়িতে ওঠার সময় জয়কে বলল মুস্তাকিন, গিয়ে আবার মেয়র সাহেবকে খুনটুন করে আসবেন না যেন। জয় তার নিজস্ব ভঙ্গিমায় ঠোঁটে এক পেশে হাসি হাসল। আমাদের আগে আপনিই দেখছি শিওর সেদিনের কাজটা মেয়র করেছে। খাড়া দুপুর, বাংলায় অগ্রহায়ণ মাস পড়ে গেছে, ঠান্ডা গরমের কাটাকাটি চলছে। জয় গাড়ি থেকে নামলো, পরে হামজা বেরিয়ে গেছে ফোন কানে ধরে। সামনে দোতলা বাড়ি। কবির জয়কে জিজ্ঞেস করল, আমি কি যাব ভেতরে? জয় ঘাড় ঘুরিয়ে তাকালো। আমার বিয়ের বরযাত্রী হয়ে এসেছো শালা, আমার সাথে গিয়ে আস্ত মুরগির প্লেটের সামনে বসবি তাড়াহুড়ো করে। হামজা ফোনে কথা সেরে এসে দাঁড়ালো। জয় খ্যাক খ্যাক করে উঠল, তোমার ফোন না ঘন্টা, বালডা সারাদিন খালি বাজতেই থাকে। ঝন্টু সাহেবের বাড়িতে আলাদা বৈঠকখানা নেই। চাচা শ্বশুরের বাড়ি ছাড়াও মেয়রের বাড়িতে 2 ঘাঘুর যাতায়াত আগে পরেই আছে। বসার রুমে বসেই রাজনৈতিক আলোচনা সারেন মেয়র কামরুজ্জামান ঝন্টু। এখন আর ওনার সাথে ওনার সহকারী নেই, ওরা এসেছে ভর দুপুরে অসময়ে। বাজার করা লোক এসে জানিয়ে গেল, আপনারা বসুন, বাবু আসতেছে। জয় বলল, যা পারে না তা মারাতে হবে কেন? ভদ্র বাংলায় পেছন মারছে। হামজা শক্ত মুখে তাকিয়ে বলল, তোর খাপছাড়া মুখে লাগাম দে জয়, নয়তো একটা থাপ্পড় মারব। দুটো দাঁত পড়ে যাবে সামনের পাটি থেকে। ব্যাপার না, তবে তাতে তোমার 1000 খানেক ভোট কমবে এবার। তুই 1000 ভোট মারবি, আমার বাচ্চারা মারবে। এখন আবার জিজ্ঞেস করো না এত ছোট বয়সে এতগুলো কেমনে জন্মাইছি। আসলে সবই ক্যাপাসিটির ব্যাপার। বড় ভাই আমি তোর। জয় অবাক হলো, জানতামই না, আগে বলনি কেন? আপনি আমার ভাই অথচ পরিচয় ছিল না, এই শোক আমি সইব কেমনে সাহেব? ঝন্টু সাহেব নিচে নামলেন। মেয়র সাহেব জিজ্ঞেস করলেন, কি খাবে তোমরা? জয় ফোন থেকে চোখ না তুলে বলল, চা পানি খাওয়ার হলে দুপুরের সময় আসতাম না। মেয়র কাকা, দুপুরের ভোজে কি কি আছে সেটা বলুন। মেয়র সাহেব হাসলেন, খারাপ নেই, পছন্দ হবে তোমাদের, খেলে তো ভালোই। এরকম আন্তরিকভাবে খেতে কয়জন চায়? আলোচনার ক্লাইম্যাক্স ভালো হলে খেয়েই যাব, এখন চা কফি মার্কা সস্তা খাবার রাখুন। মেয়র বললেন, শুরু করো। আপনি বসে যান। আমাদের পরিবার থেকে কেউ মেয়র পদপ্রার্থী হয়ে নির্বাচন করছে এবার, জানেন তো সেটা। মেয়র হেসে ফেললেন, কেন, ভয় পাচ্ছ নাকি? আমি বিরোধী দলে থাকলে তোমাদের পরিবারে ভোট পড়বে না? হামজা হাসল, ভয়? ভয় নয়, আমার ছেলেরা আপনার সাথে হাঙ্গামা করবে কাকা। আমি সুষ্ঠু নির্বাচন চাইছি, তাই আপনি বসে গেলে ঝামেলা থেকে বেঁচে গেলেন। প্রফিট আপনার, অ্যাডভাইস আমার। মেয়র বললেন, রাজনীতিতে এতগুলো বছর কাটিয়েছি হাঙ্গামার সাথে পরিচিত না হয়েই। বেশি দিন বরং ঝামেলা না হলেই খুব মিস করি ঝুট ঝামেলাকে। তো এভাবে কি সব প্রার্থীকে হাঙ্গামা থেকে রক্ষা করতে বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করে আসবে? তোমার মতো এমন শুভাকাঙ্ক্ষী বিরোধী কয়জনের কপালে জুটেছে রাজনৈতিক জীবনে? অনুরোধ করছি, হাসল হামজা। কাকা, আমি শুধু ছাত্রলীগ করে যে জনতার ফেম জুটিয়েছি, আপনি 5 বছর মেয়র থেকে কেন আরও 10 বছর সময় নিলেও তার একাংশ নিজের করতে পারবেন না। আচ্ছা, ক্ষমতাধারী হয়ে গেছো তাহলে, তো সেই হিসেবে এখন তুমি ক্ষমতার জোরে প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন করতে চাও? ওহো, তাহলে সেই জিতকে জেতা বলা চলবে নাকি? আমি শুধু আপনাকে বসতে বলছি। তুমি বললে আমি বসে গেলাম, ভয় পেয়েছি খুব তোমাকে, জামাই বাবা। নাটকীয়তার সুরে বললেন মেয়র।
স্বাভাবিক স্বরে জবাব দিল হামজা। কিন্তু আমি তো আপনাকে ভয় পেয়ে বসতে বলিনি। ভালোভাবে বুঝে শুনে বসে পড়ুন। বুঝলে আপনি আপনা থেকেই বসে যাবেন অবশ্য। কি বুঝবো আমি? কত কিছুই তো রয়ে গেছে বোঝার। মেয়র সাহেব শান্ত স্বরে বললেন, এমন কি বোঝার রয়েছে যার জন্য নির্দিষ্ট করে শুধু আমাকেই বসে যেতে হবে, এবং সেটা তোমার বলাতে? আমাকে দুর্বল আর নিজেকে বেশি পাওয়ারফুল ভেবো না। ঝড় কিন্তু আগে পাওয়ার হাউসকে ড্যামেজ করে। হাসলেন মেয়র সাহেব কথাটা বলে। হামজা হাসি মুখে বলল, আপনি বসে না গেলে বিশাল তামাশা খাড়া হবে কাকা, যেটা এমনিতেও আপনার নির্বাচন ডাউন করবে। মেয়র সাহেব প্রত্যুত্তর করলেন, তামাশা আমরা না করতে শিখেই রাজনীতিতে ২৮ বছর কাটাইনি। এটা ভুলে যাচ্ছ কেন পাগল ছেলে? তুমি তো সেদিনের ছেলে। যাই হোক, বলো কেন বসতে হবে আমাকে? আমি চাইছি তাই, এইটুকুই যথেষ্ট। আমি আপনার প্রতিপক্ষ বলে বলছি এমন ভাবাটা কেমন উদ্ভট হয়ে যাবে না? নির্বাচন কেমন হওয়া চাই জানেন? হাজার কয়েক প্রার্থীর ভিড়ে আমি জিতে বসে থাকবো এমন। ইনফ্যাক্ট আমি আপনাকে আর নির্বাচনই করতে দেব না। ব্যাস, এজন্য আপনি বসে যাবেন। এর চেয়ে বড় কারণ দরকার নেই আর। স্বাভাবিকভাবে জানতে চাইলেন মেয়র সাহেব। না চাওয়ার কারণ? হামজা চুপচাপ কিছুক্ষণ মেজের দিকে চেয়ে থেকে ঠোঁট কামড়ালো। এরপর বলল, এই যেমন সেদিন আপনি জয়কে ডাকলেন কথা বলার জন্য, এরপর নিজেই আবার বোঝাই করা ট্রাক পাঠালেন জয়ের গাড়ি পিষতে। এতে উদ্দেশ্যটা কি? আপনি ডেকে আপনি কেন জয়কে মারবেন? এই প্রশ্ন উঠবে মার্ডারের পেছনে। আপনি সন্দেহের তালিকা থেকে মুক্ত হবেন, জয় টপকে যাবে। চ্যাহ, হাজার বছর পুরনো টেকনিক। এজন্যই আমি বলি, রাজনীতি তরুণ জনতাদের জন্য। বয়স বাড়ার সাথে সাথে মানুষের এসব মারপ্যাচের জগৎ থেকে অবসর নেওয়া উচিত। এরকম মূর্খ খেলায় মস্তে আমি লজ্জা পেয়েছি। আমার প্রতিপক্ষ এত কাঁচা হলে কি করে চলবে? মেয়র সাহেব শুধু চেয়ে রইলেন হামজার দিকে। হামজা জিজ্ঞেস করল, কেন মারতে চেয়েছেন জয়কে? মেয়র সাহেব চাপা স্বরে বললেন, জয় নিঃসন্দেহে ছাত্রনেতা হিসেবে খুব দায়িত্বশীল ভাইস প্রেসিডেন্ট, অথচ তলে তলে কুকীর্তির অভাব রাখে না সে। তা তো আর অজানা না আমার। তবুও কোনোদিন তোমার গিট্টু খুলতে যায়নি সোসাইটিতে। বাচ্চা মানুষ তুমি, দাপট করে বেড়াচ্ছ বেড়াও, একাই ঝরে যাবে দিন গেলে। কিন্তু এবার জয় কী করল? একটা মেয়েকে খেয়ে দিয়ে ভোগে পাঠিয়ে দিয়েছে। তা করেছে, তাতেও দোষ দিচ্ছি না। পুরুষ মানুষ করতেই পারে। কিন্তু আমার ডাক পড়ল দুদিন পিবিআই ডিপার্টমেন্টে। বাড়িতে তল্লাশি চলল উল্টে পাল্টে। এই পর্যায়ে মেয়র সাহেব বিক্ষুব্ধ হয়ে উঠলেন, আমার রেপুটেশন খেতে উঠে পড়ে লেগেছ দুই ভাই। আমি তোমাদের জান হজম না করে ছেড়ে দিই কি করে? এখন আবার এসেছো হুমকি দিয়ে লাঠি কেড়ে নিতে। বাচ্চাদের খেলাঘরের মতো বিবেচনা বোধ তোমার। তোমার নিজেকে কাঁচা খেলোয়াড় মনে হয় না হামজা? আজও ঝন্টু সাহেবের যে চিন্তাধারা এবং শীতল দাপুটে আচরণ, তাতে হামজা খুব মজা পায় বরাবরই এই লোকের বিরুদ্ধে পলিটিক্যাল ট্রিক্স চালিয়ে। মনের মতো বিরোধী মনে হয় এনাকে। হামজা চুপ করে থাকলো কিছুক্ষণ, পরে বলল, জয় সব করেছে তা কোন ভিত্তিতে বলছেন আপনি? মেয়র পান খাওয়া লালচে দাঁত বের করে ক্যাটক্যাটে হেসে উঠে বললেন, আবার ভিত্তি খুঁজছ ছেলে? দেখো কাণ্ড। হামজা জানালো, জয় সব করেনি। তা না হয় প্রশাসন জানে, আমি তুমি তো জানি জয় করেছে। হামজা জোর দিয়ে বলল, প্রশাসন যা জানে আপনার আমারও তাই জানার, কারণ সত্যিটা তাই। দুনিয়ায় সব অপরাধ তো আর জয় একা করতে পারে না। ওরও তো একটা ক্লান্তি আছে অপরাধ করে। কালুও করতে পারে কাজটা, রাজনের লোকেরাও করতে পারে। দিনাজপুরে যে একটা শীর্ষ সন্ত্রাস ত্রাসের সাম্রাজ্য গড়ে তাতে বাদশাহী করছে, তা ভুলে যাচ্ছেন আপনি কাকা। মেয়র সাহেব চেয়ে রইলেন কিছুক্ষণ হামজার দিকে। শান্ত শীতল ধূর্ত নেতাকর্মী হামজা। কোনো কিছুতে বিচলিত হবার প্রবণতা দেখা যায় না তার চেহারায়। মেয়র সাহেব বললেন, রাজন নাও করতে পারে, তুমিও করতে পারো। ব্যাটা ছেলে মানুষ বলে কথা। তুমি ভিত্তি খুঁজছিলে না?
ভিত্তি দেই তোমাকে। ধরো যেই ঘটনাটা ঘটেছে মেয়েটার সাথে তা তোমরা করেছো কোনো কারণে, আর এখন তার দায় আমার উপর চাপিয়ে আমাকে বদনাম করে ডাউন করতে চাইছো। দুটো নিশানা একটা তীর। হতে পারে কি না এরকম? আমাকে বসিয়ে মেয়র হবে পাটোয়ারি পরিবারের কেউ? এটাই তো বলতে এসেছো। যখন দেখলে নির্বাচন খুব কাছে এসে গেছে, প্রতীক বের হয়ে গেছে, আমাকে জেলে পোড়া হলো, তিল লাগলো না আমার গায়ে। তোমরা 3 বাপ-বেটায় জন্মের ফাঁসা ফেসে গেছো। আর বাড়ি চলে এসেছে বাড়ির ছেলে দুটো। কথা শেষ করে সোফায় গায়ে নিয়ে বসলেন ঝন্টু সাহেব। হামজা ডানে বাঁয়ে ঘাড় ঘুরিয়ে গম্ভীর স্বরে বলল, বেশি বুঝেছেন আপনি। জয় কিছুই করেনি কাকা। আমি যা কামিয়েছি এই লাইনে, এবার চাইলে সংসদ নির্বাচন করলে সংসদের একটা সিট আমার ঘাড়ে পড়ে যেত নির্ভেজাল ভাবে। তবে এত তাড়াতাড়ি লাভ দিয়ে কলা খাওয়ার অভ্যেস নয় আমার। মোরওভার এবার নির্বাচন করছেন না আপনি, সোজা কথা। ধরে নিন এটা আপনার পাওনার শাস্তি অথবা আমার জোর। হতে পারে সেই জোরের জেরে শুধুই আমার ইচ্ছে। আপনার শাস্তি এই যে প্রতীক বের হবার পরে আপনি নিজে গিয়ে নির্বাচন অফিসে নিজের নামটা কেটে আসবেন লাল কালিতে। ভোট কেন্দ্রে আপনার নাম এবং প্রতীকের কোনো রকম ব্যালট পেপার থাকবে না। আপনি যা করেছেন তা তো ভারী পড়বেই আপনার উপর। ও, তুমি চিন্তা করো না বাপ, আমি ভার বয়ে নেব। জয় এতক্ষণে হেসে বলল, একটু বেশি ভার কাকা, আপনার শক্তিতে নাও কুলাতে পারে। এই বয়সে ঘাড় বেঁকে গেলে মুশকিল। মেরুদণ্ডের হাড় ভেঙে গুঁড়ো হবারও চান্স আছে। তাই নাকি? জয় ফোনটা হাতের মধ্যে ঘোরাতে ঘোরাতে বলল, আপনার ইটবালুর বিশাল ব্যবসা আছে না? কার নামে যেন চলে? আপনার বউ, থুক্কু, চাচির নামে, নাকি মেয়ে? ঝিরি এন্টারপ্রাইজ। ঝিরি কার নাম কাকা? মেয়র সাহেব ভ্রু কুঁচকালেন। জয় ফোনের স্ক্রিনটা ঘুরিয়ে ধরল। সেখানে দেখা যাচ্ছে লণ্ডভণ্ড অবস্থায় সন্ধ্যার আকাশের নিচে গাড়ির ফ্রন্ট গ্লাস ভেদ করে খুব কাঁপাকাঁপির সাথে তোলা এক ভিডিও। কয়েক সেকেন্ড পর তার অ্যাঙ্গেল চলে গেল। গাড়ির ভেতর থেকে জানালা দিয়ে হাত বাড়িয়ে পেছন দিকের দৃশ্যকে শ্যুট করা কোনো ভিডিও ফুটেছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ট্রাকটা এতক্ষণে গাড়ির সামনে ছিল তা গাড়িটাকে পাশ কাটিয়ে এখন পেছনে চলে গেছে। ট্রাকের পেছনে বেশ বড় করে রং দিয়ে লেখা ঝিরি এন্টারপ্রাইজ। ভিডিওটা তৈরি হয়ে গিয়েছিল জয়ের ফোনের ব্যাক ক্যামেরাতে, সেদিন যখন সে কবিরের ভ্যাটকানো ছবি তুলতে ক্যামেরা অন করেছিল। ঝন্টু সাহেবের মুখভঙ্গিমা দেখে বোঝা গেল না তিনি কি করবেন। খুব খাঁটি রাজনীতিবিদ, বহু বছরের চলাচল এই পথে তার। দুজনেই বেরিয়ে এলো বাড়ি থেকে। পাশেরটাই হামজার শ্বশুর বাড়ি। জয় খোঁচা মারল, যাও শ্বশুর বাড়ি যাও, মধুর হাড়ি ভেঙে পেট ফুলিয়ে এসো। মানে আমি আবার প্রেগনেন্ট হয়ে পেট ফুলবে তা বলছি না, গিলবে, গিলে পেট ফুলাবে। তোমাদেরই তো দিন। আমরা বাল সিঙ্গেল মানুষ, না আছে বউ না শ্বশুর বাড়ি। হামজা কোনো দিয়ে গলা আঁকড়ে ধরল জয়ের। রাস্তার মাঝেই দুজনের কুস্তি বেঁধে গেল একচোট। কবির একটু দূরে দাঁড়িয়ে খালি হাসে। জয় একসময় নিজেকে ছাড়িয়ে হাঁপায়। তোমার ওই পাণ্ডবের মতো হাত দিয়ে আমার গলা চাপলে রুহু ব্যথায় না হোক বিরক্তিতেই বেরিয়ে আসবে। এই গায়ে ডিউমও কিছু মারো না কেন? ছে, কি গন্ধ! ভাবি কাছে আসে তো। হামজা আবার তেড়ে গেল রাস্তার উপরই। জয় ঝেড়ে দৌড়ে সাথে গালাগাল দিচ্ছে। একটু দূরে গিয়ে ঝুঁকে দাঁড়িয়ে হাঁটুতে হাত রেখে দম ফেলে বলল, তুমি থানায় না কোথায় যাবে যাও, আমাকে এখন আর পাবে না। কবির, চলে আয়, আমরা আজ পিকনিক করব। রাতে ব্যাডমিন্টন ম্যাচ আছে আমার। ভালো হ। আলগা জ্ঞান দিতে আসবে না তো, কানে ব্যথা হয় আমার। সকাল 7টার বাস। আমজাদ সাহেব রাবেয়া এবং অন্তুর সিট খুঁজে ওদের বসিয়ে দিয়ে পাশের দোকান থেকে একটা পানির বোতল কিনতে নামলেন। অন্তু আর রাবেয়া পাশাপাশি সিটে বসেছেন। আমজাদ সাহেবের সিটটা আলাদা, কিন্তু দেখা গেল সেখানে এক সিটে একটা মহিলার জায়গা। অন্তু উঠে দাঁড়ালো। আব্বু, তুমি আমার পাশে বসো, আমি ওই আন্টির কাছে বসছি। আমজাদ সাহেব একটু ভাবলেন, পরে গিয়ে বসলেন রাবেয়ার পাশে। অন্তুকে বললেন,
অসুবিধা হলে ডাকতে। অন্তিকের আশার ছিল আজ বাপের সাথে। এসেছে অন্তু। জোয়ান চাচাতো ভাইরা এসে নিজেদের বাপের পাশে দাঁড়াবে। আমজাদ সাহেবের সেই কপাল নেই। ছেলে বলছে বউকে ডাক্তারের কাছে নিতে হবে। অন্তুর একটা বড় ভাই আছে, এই কথা স্বীকার করতেও বাধে তার আজকাল। সে জানে না অন্তিক কেন এমন হলো। অন্তুকে নিতে চাইছিলেন না আমজাদ সাহেব। মেয়ে মানুষ সালিশে গিয়ে অত লোকের মাঝে দাঁড়াবে, লোকে ভালো চোখে দেখবে না ব্যাপারটা। অন্তু দৃঢ় গলায় বলেছে, আব্বু, আমি কোনোদিন যেন তোমার দুর্বলতা না হয়ে উঠি। আর তার কারণ যদি শুধু হয় আমি মেয়ে, তবে আমার মেয়ে হওয়ার প্রতি আজ ধিক্কার। আমি যাব তোমার সঙ্গে। আর কিছু না হোক, তোমার সন্তান হিসেবে তোমার পাশে গিয়ে তোমার অবলম্বন হিসেবে দাঁড়ানো আমার কর্তব্য। আর তোমার কাছে আমি এমন চিন্তাধারা আশা করি না। সমাজ কি বলবে? সমাজকে এড়িয়ে পায়ে পিষে আগে পা বাড়াতে তোমার কাছেই শিখেছি। তুমিই বলো সমাজের মুখ আছে বলবে, খারাপও বলবে, ভালোও বলবে। এই সমাজকে তোয়াক্কা করা মূর্খতা এবং আত্মনির্ভরশীলহীনতার কাজ। এই সমাজ প্রতিবাদী চেতনাধারীদের নিকট চিরদিন পদদলিত। সমাজের বিরুদ্ধে গিয়ে যারা কিছু করে মরেছে তারাই কেবল অমর হয়ে রয়ে গেছে যুগে যুগে। আমজাদ সাহেব স্নেহ ভরে তাকালেন মেয়ের দিকে। বাসের সিটের সাথে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে আছে। নেকাবের আড়ালে মুখটা দেখা যাচ্ছে না, অথচ চোখ দুটো বুজে থাকার পরেও হালকা কুঁচকে আছে। তিনি গম্ভীর স্বভাবের মানুষ, সামনে ভালোবাসা দেখাতে অক্ষম। তাই হয়তো অন্তু কোনোদিন বুঝতে পারবে না বাবার কলিজার একটা টুকরো মাংসপিণ্ডের নাম অন্তু। কুড়িগ্রাম পৌঁছাতে প্রায় বেলা খাড়া হলো। গ্রামের রাস্তাঘাট পেরিয়ে হেঁটে আসার সময় অন্তুর খুব ছোটবেলার কথা মনে পড়ছিল। আব্বুর হাত ধরে অন্তিক আসে আসতো দাদুর বাড়িতে। রাস্তায় হাঁটতে হাঁটতে আব্বুকে পাশ কাটিয়ে ওর চুলের ঝুঁটিতে টান মেরে আবার অপর পাশে হাঁটা শুরু করত অন্তিক। অন্তু চিৎকার করলে অন্তিক আব্বুকে বলতো, এই প্যাপুকে কোথা থেকে তুলে এনেছো আব্বু? খালি সারাদিন ম্যামা করে। কি হয়েছে ওর? কোনো সমস্যা নেই, তবুও ক্যাকা করে উঠছে। যেখান থেকে এনেছিলে সেখানেই ফেলে দিয়ে আসবে। আমার এসব প্যাপু লাগবে না, শুধু শুধু ভাগ বসাতে এসেছে। অন্তু আরও জোরে চেঁচাতে থাকলে অন্তিক হেসে লুটোপুটি খেত রাস্তার মাঝে। সেসব দিন ফুরিয়েছে, কিন্তু ফুরোনোটা কি খুব জরুরি ছিল? সম্পর্কে যখন এত মায়া, তবে সেই সম্পর্কের সমীকরণের মান ধ্রুব নয় কেন? জীবনের মোড়ে মোড়ে বদলে কেন যায়? আজ অন্তু একা একপাশে আব্বুর কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে, অপর পাশে অন্তিকের থাকার কথা ছিল, কিন্তু নেই। সেই রাস্তা আছে, আব্বু আছে, অন্তু আছে, শুধু অন্তিক কেন বদলেছে? অন্তুর মেজ ফুপির বাড়ি দাদা বাড়ির পাশে। এই ফুপুকে দাদাভাই নাকি বেশি ভালোবাসতেন, এজন্য নিজের ভাতিজার সঙ্গে বিয়ে দিয়ে কাছেই রেখেছিলেন। তার বাড়িতেই দুপুরে খাবার খেলো তিনজন। বোনকে ডাকলেন আমজাদ সাহেব। মাজেদা, তোর কি মনে হয় ওই জায়গা আমার প্রাপ্য না? এটা আসলেই কোনো যুক্তি যে আমি এখানে থাকি না বলে জায়গা পাবো না? জায়গা পরিষ্কার না হলে ক্রেতা জায়গা কিনবে না। ঋণে ভরে আছি। লোকজন দুই বেলা বাড়ি বয়ে আসছে। মেজো ভাই এত মূর্খ আর স্বার্থপর হলো কবে? মাজেদা দুঃখ প্রকাশ করলেন। ছিল নাই বা কবে? আমি আর কি করতাম? আমার মেয়েডারে খোঁজার সাথে বিয়ে দিছে, পুকুরটায় মাছ চাষ করে খায়। আমার কোনো অধিকার নেই সেখানে। আমি নিজে মরতেছি এই দুঃখে। তোরে আর কি কই? মেজো ভাইয়ের ধর্ম নাই, ইমানও নাই। অন্তু শুনল, কিছুই বলল না। তার মাথায় আব্বুর শুকনো অস্থির মুখখানা চক্রাকারে আবর্তন করছে। সালিশ বসল আসরের নামাজের পর। সেখানে আফজাল সাহেব পুঁথি তুলে আনলেন সেই মোঘল আমলের। কবে আমজাদ এখান থেকে চলে গিয়েছিল আর আসেনি, তার জমি চাষবাস করে সে ঠিকঠাক রেখেছেন। দিনাজপুরে জমি পেয়েছে, সেখানে থাকছে, আবার এখানেও ভাগ নিতে আসবে কেন? অন্তু বেশিক্ষণ চুপ থাকতে পারল না, রুখে দাঁড়ালো। মাতুব্বর মশাইকে বলল, চাচা যান, আমার দুটো কথা আছে। এখন এটা বলবেন না, আমি ছোট মানুষ, মেয়ে মানুষ।
বড় এবং পুরুষ যখন সস্তা আলাপ জুটেছে এখানে, তখন ছোট এবং মেয়ে লোককে তো দাঁড়াতেই হবে সঠিক কথা বলতে। এরপর আর কি অবশ্য কিছুই বললেন না, অথচ বিরূপ দৃষ্টি আটকে রইল কিছু কিছু ভাইরাস টাইপের মানুষগুলোর। অন্তু চাচাকে বলল, আপনি খুব যুক্তিসঙ্গত কথা বলেছেন কাকা। আব্বু এখানে থাকে না, সুতরাং এখানকার জায়গা তার প্রাপ্য নয়। সেই সূত্র অনুসারে আপনিও দিনাজপুর থাকেন না। ওখানে আপনার যে পুকুর হিসেবে জায়গা পড়ে আছে, ওটা আপনার পাওনা নয়। উত্তম বিচার। এক কাজ করুন, আগামীকাল কোর্টে চলুন, আপনার ওই জায়গা আব্বুর নামে এবং আব্বুর এই জায়গা আপনার নামে রেজিস্টার করার দুটো দলিলে দুজন সই করবেন, এবং তা স্বয়ং আমি তত্ত্বাবধায়ক হিসেবে করব। কোনো গরমিল হবে না, আমাকে বিশ্বাস করতে পারেন। তো ওই কথাই রইল কাকা, কাল কোর্টে আসুন। সকলেই একদম থ মেরে গেল। ক্ষেপে উঠে দাঁড়ালেন আফজাল সাহেব। চড়াইয়া দাঁত ফালাইয়া দিমু, বেয়াদ্দব মেলোক। তোর মতন কুলাঙ্গার মাইয়া জন্ম দিয়া আবার এই পাড়ায় জমি নিতে আইসে তোর বাপ। এক ঘরে করত এই সমাজ তোর মতো মাইয়ারে এই পাড়ায়। অন্তু হেসে ফেলল। জি জি, কেন নয়? এই পাড়ার এই সুবিচারের ভয়েই তো এই পাড়ায় আসি না জীবনে। অতি উত্তম বিচার হয় এই এলাকাতে, আর এমন সুসমাজে আমার মতো মেয়ে থাকলে প্রতিক্ষণে তামাশা হবে। এজন্যই দূরে আছি, লেখাপড়া করছি, ভালোই চলছে। আজ আব্বুর বাপের ওয়ারিশ সূত্রে পাওনা জায়গা বিনা নোটিসে আপনার হয়ে গেছে। এত চমৎকার বিচার যে এলাকায় হয়, সেই এলাকায় পা রাখার যোগ্যতা আমার নেই। সেই যোগ্যতা অর্জন করতে অনেক নিচে নামতে হবে কাকা। অত নিচে আমি নামতে পারবো না। এই বিচার দেখতে আসবো এই পাড়ায়, সাহস আছে নাকি আমার? অন্তর মুখে নেকাপের আড়ালে শুধু গাঢ় চোখ দুটো স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছে। সেই চোখে প্রতিবাদ, সেই চোখের তারায় তারায় সাম্যবাদ। আফজাল সাহেব অনেক রকমের বাহানা করলেন, এটা ওটা তুলে নিজের কীর্তন গাইতে লাগলেন, কিন্তু কাটিয়ে দিল অন্তু। এক বুড়ো মাতব্বর গোষ্ঠীর লোক আমজাদ সাহেবকে বললেন, ও আমজাদ, মাইয়ারে উকিল বানাইলেও তো পারো। মাইয়া তো সুন্দর, ভালো কথা কইতেও পারে দেখতাছি। মাইয়াডারে পড়াও, বহুদূর যাইব। আমজাদ সাহেব বললেন, দোয়া করবেন চাচা, সেই আশাই আছে। শেষ অবধি মুখে মুখে একটা ফয়সাল্লা এলো। আফজাল সাহেবের গোয়ালের যে অংশ আমজাদ সাহেবের জায়গায় চড়ে গিয়েছে, সেইটুকু ভেঙে জায়গা বের করে দিতে হবে। এবং যেহেতু গোয়াল ইট পাথরে গড়াও নয়, সুতরাং যথাসম্ভব জলদি ভেঙে ঝামেলা মিটিয়ে দিতে হবে, যাতে আমজাদ সাহেব দ্রুত বিক্রি অথবা যা খুশি করতে পারেন। অন্তু সন্তুষ্ট হতে পারল না। মুখের এই কথা ঘুরে যেতে চোখের পলকও ঠিকমতো ফেলতে হবে না। কোনো ডকুমেন্ট, স্ট্যাম্প পেপার ছাড়া এই কথাগুলো কত আনা সুষ্ঠুভাবে মানবে তার কাকা, সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়ে গেল।